আচ্ছা, আমার ক্লিয়ার তো ভয়েস? হ্যাঁ স্যার, আপনার হ্যাঁ স্যার। বেশ বেশ পিপিটিও দেখা যাচ্ছে। বেশ বেশ। আপনারা কি সব করেন প্রতিদিন? আমি ক্লাস নিতে আসার আগে দেখি একবার করে গাল খান। আচ্ছা বেশ। আহ, আশা করি সবার প্রিপারেশনটা ভালোই চলছে। তো আজকে আমরা এর আগের দিন যে মকটা দিয়েছিলেন সেটা ডিসকাস করব, ঠিক আছে? আর বইটা কেউ পেয়েছেন হাতে? আগে যে বইটা বলেছিলাম কেউ হাতে পেয়েছেন? হ্যাঁ স্যার, পেয়েছি। বেশ বেশ, বইটা দেখে কি মনে হচ্ছে? খুবই ভালো স্যার। একটা কথা জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, বলুন অবশ্যই। বলি স্যার, আপনি আগের দিন বলেছিলেন ক্লাসে যে 45টা প্র্যাকটিস সেট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে প্রথমে 1 থেকে 7টা ভালো করে করতে, আর পেছনের দিকে 40 থেকে 45 পর্যন্ত। 40 থেকে 45 নয়, আমি বলেছিলাম প্রথমে গুলো ভালো করে করবেন, না হলে ওই 30 থেকে 40 ওই যে সেট গুলো আছে, কারণ আচ্ছা ওইগুলোতে আমি ওগুলো মানে রিভিউ করেছিলাম আর কি। ঠিক আছে, মানে আচ্ছা আমি যেগুলো বললাম আমি রিভিউ করেছিলাম সেগুলো খুব মানে খুব ভালো করে দেওয়া, ঠিক আছে? মানে এক্সট্রা অর্ডিনারি কোশ্চেন আছে ওখানে। আচ্ছা তো স্যার, স্যার বলছি ওই প্র্যাকটিস সেটটাকে দুটো পার্টে ভাগ করা আছে, মানে প্রথম 5টা মডেল সেট দেওয়া আছে, তারপরে 1 একদম, থেকে 40টা একসঙ্গে আছে। তাহলে হ্যাঁ কি হ্যাঁ, আমরা ওই ওই সব সময়ের অভাবে ওই আর 5টা সেট দেওয়া যায়নি, আর নয়তো 10টা সেটই দেওয়ার কথা ছিল। কিন্তু খুব হতে স্যারের 5টা সেট দেওয়া আছে, মানে ভীষণ ওই 5টা সেট ভীষণ উপকারী। ওটা সাইকোলজি ফিলোসফির উপরে মানে দেওয়া আছে, ভীষণ উপকারী। আর প্রতিটা দেখবেন ইউনিটের শেষে 7টা করে কোশ্চেন আছে, ঠিক আছে? তো ওইটা বেশ ভালো করে করবেন। পার ইউনিটের শেষে পুরো প্রথমে দেখবেন শর্ট ডিসকাশন ভালো করে পাবেন, তারপরে দেখবেন 7টা করে কোশ্চেন দেওয়া আছে, ওই 7টা করে কোশ্চেন যেন জলবাদ হয়ে যায়, এইটুকু আপনাদের কাছে বলা আমার, স্যার ঠিক আছে? কি ওই হ্যাঁ বলুন। স্যার কি বইয়ের জন্য বলছেন একটু বলবেন? ওইটা ম্যাডামের ইনস্টিটিউশন থেকে পাওয়া যাচ্ছে, বিএসসি। ম্যাডাম ক্লাসে আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি হ্যাঁ, একটু পিং করে রাখবেন, কবিতাকে বলছি পিং করে রাখবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, যদিও আপনাদের গ্রুপেতেই দেওয়া রয়েছে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ। নইলে ম্যাডাম আজকে একবার আর একবার শেয়ার করে দেবেন ম্যাডাম। মানে রাইটারের নাম কি? চন্দন অধিকারী, প্রফেসর চন্দন অধিকারী, প্রফেসর চন্দন অধিকারী। উনি হ্যাঁ, এখন বর্ধমান ইউনিভার্সিটি ওটা? এইচওডি আর কি। ইউনিভার্সিটি স্যার কি? হ্যাঁ বলুন বলুন বলুন। স্যার, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ কোন বলুন। ইউনিভার্সিটি? স্যার বলছি আরেকটা বলবো কথা। উনি বর্ধমান ইউনিভার্সিটির এখন প্রফেসর, ঠিক আছে? হ্যাঁ যিনি স্যার, স্যার লিখেছেন আন্ডারে বর্ধমান পড়াচ্ছি ইউনিভার্সিটি। আর কি। হ্যাঁ বলুন, কবিতা ম্যাডাম কি বলছেন? হ্যাঁ স্যার, বলছি আমি ওনার আন্ডারেই মানে পড়েছি আর কি। আচ্ছা আচ্ছা, তার যিনি পড়েছেন উনি জানেন ভালো করে ওনাকে, ওনার যে নলেজেবল পার্সন, মানে এডুকেশনের এক মানে এক্সট্রা অর্ডিনারি স্যার মানুষ। আরেকবার রাইটারের নামটা বলবেন প্লিজ। প্রফেসর চন্দন স্যার আরেকবার অধিকারী। রাইটারের ওইটা নামটা। আপনারা আপনাদের ইনস্টিটিউশন থেকে পেয়ে যাবেন। আমি আগের দিন অমিত স্যারের সঙ্গে কথা হয়েছিল, স্যারই বলেছিলেন যে যদি কারোর লাগে তাহলে একবার ক্লাসে বলে দিতে। তো তাই বললাম। কারণ বইটা শেষ মুহূর্তে আমি বলতে পারি যে একটা ওয়ান অফ দা এফেক্টিভ বুক আর কি। শেষ মুহূর্তে প্রিপারেশন, শেষ মুহূর্তে না, ওইটা আগে বের হলে ভালো হতো, কিন্তু তাও ঠিক আছে। যারা পেয়েছেন তারা হয়তো দেখেছেন বইটার কোয়ালিটি, দেখেছেন। হ্যাঁ দাম স্যার, কত সত্যি খুবই স্যার? ভালো। স্যারের মানে স্যারের আরো কিছু আইডিয়া ওখানে ঢোকানো যায়নি, নেক্সট সেকেন্ড ভার্সনটা আসলে দেখেন, মানে ভীষণ কোয়ালিটিপূর্ণ আইডিয়া। যেমন আপনি এক কথায় কারিকুলাম বলতে কি বুঝে যাবেন, কারিকুলামের অ্যাক্রোনিম মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক কথায়, মানে যেগুলো আমার কাছে রয়েছে আমি ওগুলো দেওয়া যায়নি, ওগুলো একটা মানে পড়লে আপনি বুঝে যাবেন যে পুরো কারিকুলামের বেসিক মানে কি। আর যারা পড়েছেন তারা জানেন তো স্যারের কাছে। স্যার এটা কি বই বিপণীতে স্যার পাবো? একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন বলুন। বইটার দাম কত? বলি স্যার, তাহলে ওই 1 থেকে স্যার 40 পর্যন্ত যে প্র্যাকটিস সেট আছে, তাহলে প্রথমে 1 থেকে 10 পর্যন্ত আর শেষে 30 থেকে 40 পর্যন্ত, এটা ভালো করে হ্যাঁ করবেন। ওইটা একটু ভালো করে করবেন, এটা বলা আমার হাতে। নাহলে মিডিল গুলো খুব ভালো আছে, সেগুলো আমি দেখেছি, মানে রিভিউ করেছিলাম, ওইগুলো ভালো আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বেশ বেশ, ঠিক আছে চলো। আজকে আগের দিন যেটা স্যার করেছিলাম খুবই সেটা মানে দুটো হ্যাঁ দুটো বলুন বলুন। ইউনিট পড়েছিল, মানে খুবই সুন্দর লেখা। আমি বলছি তো যে বইটা পুরোটা কাজই আমি দেখতেছিলাম স্যারের সাথে, তো মানে ভীষণ এফেক্টিভ বুক শেষ মুহূর্তে। স্যার বইটা কি বই বিপণীতে পাবো? হ্যাঁ হ্যাঁ, বই বিমলে পাবে। কি বইটার নাম কি স্যার?
WBCC ক্র্যাকার মেবি। তো ওইটা ম্যাডাম আজকে আপনাদের গ্রুপে দিয়ে দেবেন একটু পরে, ঠিক আছে? পেয়ে যাবেন। স্যার বই বিপণী থেকে আমরা অর্ডার করতে পারছি না, ওখানে ম্যাডাম যদি আমাদের কাইন্ডলি ইনফরমেশন দেয় সেটা ভালো হয়। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু অর্ডার করতে পারছি না। আচ্ছা, হ্যাঁ স্যার, আমি অর্ডার করতে পারিনি। অভিজিৎদা আছেন? হ্যাঁ স্যার, আমিও পারিনি অর্ডার করতে। অভিজিৎদা কি আছেন ক্লাসে? হ্যাঁ ম্যাডাম, আমি আছি। একটু বলে দিন তো ওনাদেরকে অর্ডারটা কিভাবে করতে। তোমরা প্রথমে গুগলে যে বইপুনির ওয়েবসাইট ওপেন করবে। মন দিয়ে আগে শুনে নেবেন, প্রত্যেকে শুনে নেবেন, বলে দিন। বইপুনির ওয়েবসাইট ওপেন করবে। বইপুনির ওয়েবসাইট ওপেন করে আপনাদের SLST এডুকেশন বলে বই বলে সার্চ করলে SLST যত এডুকেশনের বই রয়েছে সমস্ত বই ওখানে দেখতে পাবে। যে বইটা পারচেস করতে চাইছে সেখানে দেবে অ্যাড টু কার্ট বলে লেখা থাকবে। ওই অ্যাড টু কার্টেতে ক্লিক করলে আপনি গো টু কার্ট যাবেন। এই গো টু কার্টেতে যে ক্লিক করবেন ওখানেতে আপনার চেক আউট দেখাবে। ওই চেক আউটে ক্লিক করলেই আপনার যদি ওই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওখান থেকে আপনি চেক আউট করে ডাইরেক্ট একবারে ডেলিভারি সমেত বইয়ের কত দাম হচ্ছে ওখানে দেখতে পাবেন। ওখানে পেমেন্ট অপশন থাকবে, পেমেন্ট করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওখানে রেজিস্ট্রেশন করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে যেরকম রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করবেন। তারপর আপনি ওখানে পেমেন্ট অপশন পাবেন, পেমেন্ট করবেন, আপনার বই তারপর আপনার কাছে পৌঁছে যাবে। কোনো অফার আসবে কি আর ডিসকাউন্ট হবে? ডিসকাউন্ট বা অফার যখন বইগুলো ছবি দেওয়া থাকবে ওখানেতেই লেখা থাকবে যে কত % ডিসকাউন্ট থাকছে। বইগুলো যখন ছবি দেওয়া থাকবে ছবিতেই দেখতে পাবে যে কত % করে ডিসকাউন্ট দেওয়া রয়েছে প্রত্যেকটা বইতেই। ঠিক আছে। এখানে আমার একটুখানি বলার আছে, পাসওয়ার্ড এবং ইমেল আইডি চলে আসছে। একটুখানি আমার একটু বলার আছে, পাসওয়ার্ড। হ্যালো, বলছি পাসওয়ার্ড এবং ইমেল আইডি আসছে, আসার পরে লগইন আইডি আসছে কিন্তু যাচ্ছে না, তারপরে আর যাচ্ছে না। আপনারা বই বিপণীর নাম্বারে ডাইরেক্ট ফোন করে নিতে পারবেন। বারবার একই কথা বলে কেন সময়গুলো নষ্ট করছে? সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে আবার। বই বিপণীর নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে আপনি ফোন করবেন, আপনার ফোনটা ধরবে যে কেউ, আপনাকে ডিটেলস বলে দেবে, ওখান থেকে করে নেবেন। বেশ বেশ। রাইটার হচ্ছে চন্দন দিকে, হ্যাঁ প্রফেসর। তো যেটাই বলছিলাম যে যিনি রাইটার স্যার, মানে ওনার বলছি তো ওনার বইয়ের ওনার বার্তা কিছু দেওয়া যায়নি, মানে ওনার নিজস্ব অ্যাক্রোনিম গুলো ওইগুলো একবার সেকেন্ড ভার্সনে আমি ঢোকাবো। তো বইটা ভীষণ এফেক্টিভ লাস্ট মুহূর্তে, যারা পেয়েছেন তারা জানেন ভালো করে। কারণ স্যারের আইডিয়া এডুকেশনের এক অন্য জগতের মানুষ, এইটুকু বলতে পারি। আচ্ছা বেশ, যারা পড়েছেন জানেন। চলুন 1 নম্বরে। আচ্ছা, আর এখান থেকে বেরিয়েছি আমরা। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার কি বলুন? যে শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুত্র এর গুরুত্বপূর্ণ অবদানগুলোকে সবাই একটু চ্যাট বক্সে টাইপ করবে না? হ্যাঁ, সবাই একটু চ্যাট বক্সে টাইপ করবে না। আমি এখানে ডিসকাশন করব, তারপরে কোনো কিছু হলে বলবেন, ঠিক আছে? শ্রীরামপুত্রের গুরুত্বপূর্ণ অবদানগুলি কি? ফার্স্ট বলেছে শ্রীরামপুরে কলেজ স্থাপন, শিক্ষা প্রসারে বিশেষভাবে সক্রিয় হওয়া, প্রাথমিক শিক্ষা প্রসারে বহু বিদ্যালয় স্থাপন, আর ডি অপশন হচ্ছে উপরের সবগুলো। শ্রীরামপুত্রই এখানে ফার্স্ট যে কোশ্চেনটা মাথায় আসে, শ্রীরামপুত্রই বলতে ত্রয়ী নামটা কেন, তাই তো? আর ত্রয়ী বলতে কেন, মানে কোন 3 জনকে বোঝায় এখানে? ত্রয়ী বলতে 3 জন, তাই তো? ত্রয়ী বলতে আমরা কি জানি? 3 জনকে জানি। সেই 3 জন কে ছিলেন ব্যক্তি, বলা যাবে? মার্শম্যান, ওয়ার্ড, ক্যারি, ওয়ার্ড এবং মার্শম্যান। উইলিয়াম ওয়ার্ড আর মার্শম্যানের। আমরা এই জায়গাটা দেখবেন কোশ্চেন আপনাকে গোলাতে পারে। এক হচ্ছে আপনার, আমরা জানি উইলিয়াম ক্যারি, আর কি জানি মার্শম্যানের কি কি জানি আমরা? কোন ধরনের কি মার্শম্যান? জোশুয়া মার্শম্যান। ভেরি গুড, জোশুয়া মার্শম্যান। উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্শম্যান, আর ওয়ার্ডের নাম কি? উইলিয়াম ওয়ার্ডস। উইলিয়াম। এই 3টে নাম আপনাকে মার্শম্যানের ফুল ফর্ম দিয়ে দিতে পারে, ঠিক আছে? আমরা সবাই জানি ক্যারি, উইলিয়াম ক্যারি, মার্শম্যান, ওয়ার্ড, এই 3 বলে জানি। বাট আমরা মার্শম্যানের যে ফুল ফর্মটা সেটা কেউ হঠাৎ মানে খেয়াল করে যায় না, তাই উইলিয়াম মার্শম্যান থাকলে আমরা মার্শম্যানকে উইলিয়াম হিসেবে দিয়ে আসি। আমি আশা করি অনেকেই এটা জানি, তাই তো? এটাই দিয়ে আসি বা করে আসতাম।
বা আগে পড়েছেন হয়তো, বাট এটা মাথায় রাখবেন, এই তিনজনের নাম কিন্তু একটু ক্লিয়ারলি ফুল ফর্ম গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? যেখানে কি বলেছে, শ্রীরামপুর কলেজ স্থাপন, স্ত্রী শিক্ষা প্রসারে বিশেষভাবে সক্রিয় হওয়া, প্রাথমিক শিক্ষা প্রসারে বহু বিদ্যালয় স্থাপন। তো শ্রীরামপুর কলেজ স্থাপন কত সালে হয়েছিল? ফার্স্ট কোশ্চেন তো এটা মাথায় আসা উচিত। কত সালে? 1818 স্যার, 1818 স্যার। আরেকজন কি বললেন? 1800? স্যার 1818 হবে। 1818। এবার 1818-তে কি বলে, প্রায় এই যে কলেজ হয়েছিল, এই কলেজে প্রায় কতগুলো এই কলেজ স্থাপন 1818 সালে তারিখটা এক্সে জানা আছে? 1818 সালে কত সালে, মানে তারিখটা? 10ই জুলাই কি? মানে জেনে বলছেন নাকি একটু ঢিল মারছেন? না স্যার একটু পড়েছিলাম, এবার ব্যাপার হচ্ছে 10টা মনে আছে কিন্তু বাকিটা পরে জুলাই নাকি এটা মনে। এই 1818 সালে আর কি প্রতিষ্ঠা হয়েছিল? কোন বুক? সমাচার কি ছিল? সমাচার দর্পণ। সমাচার দর্পণ। আর একটা কি ছিল? আর একটা কি ছিল? দিগদর্শন। দিগদর্শন। দিগদর্শনটা কোন ধরনের পত্রিকা? সাপ্তাহিক। অ্যানুয়ালি, মান্থলি, ডেটস কোন ধরনের পত্রিকা? সাপ্তাহিক। মাসিক পত্রিকা। দিগদর্শন মনে হয় মাসিক, আর সমাচার দর্পণ সাপ্তাহিক। ভেরি গুড। তাহলে দিগদর্শনটা কোন ধরনের পত্রিকা? মাসিক, তাই তো? মান্থলি। তো এগুলো কিন্তু ক্লিয়ারলি, মানে এই কনসেপ্ট গুলো যেন মাথায় যেন পুরো গেঁথে থাকে, ঠিক আছে? এই ছোট ছোট জায়গাগুলোতে কোশ্চেন পাবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। তারপর স্ত্রী শিক্ষা প্রসারে বিশেষভাবে অবদান, অবশ্যই যে ওমেন্স এডুকেশন সম্পর্কে ছিল কি ছিল না, যে শ্রীরামপুর ত্রয়ীর ছিল। ছিল। কিভাবে ছিল, মানে কোন কনসেপ্ট আছে কিভাবে ছিল? নারী শিক্ষার জন্য একটা কলেজ স্থাপন করা ছিল। মানে কবে? 1849 বেথুন কলেজ। 1800 বিদ্যাসাগরের হয়ে গেল। স্যার 1819 সালে বালিকা বিদ্যালয় হয়েছিল, 31টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল। কত সালে? সে 1819 সালে বালিকা বিদ্যালয় স্থাপন করেছিল শ্রীরামপুরে। একদমই তাই, 1818। আর প্রাথমিক শিক্ষা প্রসারে বহু বিদ্যালয় স্থাপনের কথা বলে কি বলেনি? কমিশন এই শ্রীরামপুর ত্রয়ী বলা আছে। বলা আছে কি নেই? আছে তো। এগুলো কিন্তু মাথায় রাখ। শ্রীরামপুর প্রেস কবে হয়? শ্রীরামপুর প্রেস 1800 খ্রিস্টাব্দে স্যার। প্রেস যেটা কতগুলো ল্যাঙ্গুয়েজে ছিল, প্রায় কতগুলো ল্যাঙ্গুয়েজে প্রিন্ট হয়েছিল? প্রেসটা কতগুলো ল্যাঙ্গুয়েজে প্রিন্ট হয়েছিল? প্রায় কতগুলো? 31 মোর দেন 40। আচ্ছা ঠিক আছে, উপরে সবগুলো এই ছোট ছোট কনসেপ্ট গুলো, ছোট ছোট জায়গাগুলো যেন ক্লিয়ারলি লাস্ট মুহূর্তে হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা নেক্সট চলুন। ইসলামী শিক্ষার প্রধান লক্ষ্য কি ছিল? কোরআনে লিখিত নৈতিক উন্নয়ন, হাদিসের নির্দেশগুলি যথাযথ পালন করা, জাগতিক পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, উপরে সবগুলো। ইসলামী শিক্ষা, এইখান থেকে ফার্স্ট যে মাথাটা আছে, এটা কোন পিরিয়ডের সময় ছিল? ইসলামীটা কোন পিরিয়ড? মধ্যযুগ। মধ্যযুগ স্যার। মধ্যযুগ, মিডিয়াবেল পিরিয়ড, তাই তো? তো এখানে তো আপনাদের চারটে কনসেপ্ট বলে, হচ্ছে কোরআন লিখিত নৈতিক উন্নয়ন, হাদিসের নির্দেশগুলি যথাযথ পালন করা, জাগতিক পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, উপরে সবগুলো। কি মনে হচ্ছে? উপরে সবগুলি, অপশন ডি হবে। উপরে সবগুলি, তাই তো? যেখানে কোরআনের লিখিত নৈতিক উন্নয়ন, সেগুলো তো আপনাকে পালন করতেই হবে, হাদিসের নির্দেশগুলো তো অবশ্যই পালন করতে হবে, জাগতিক পরিবর্তনের সঙ্গে ইসলামী শিক্ষা। এখান থেকে যে পোর্শনটা আগের বারও এসেছিল,
যে মক্তব মাদ্রাস থেকে আপনি কোশ্চেন পাবেন, একটা হচ্ছে মক্তব আর হচ্ছে মাদ্রাস। যেখানে মক্তবকে কি বলা হয়, মক্তবকে কি বলা হয়? প্রাইমারি ইনস্টিটিউশন। আর মাদ্রাসাকে মাধ্যমিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, তাই তো? তো এইখানে যেহেতু মক্তব আর মাদ্রাস, এখান থেকে আপনি কোশ্চেন পাবেন বলছি। পাবেন বলতে পাওয়ার চান্স আছে, পাবেন বলতে, এবং বলবেন যে পরীক্ষা না পেলে যে আমাকে এসে ধরবেন, হ্যাঁ আপনি বলেছিলেন তখন, মানে পেতে পারেন আর কি, ঠিক আছে? আমার কথা ধরন হচ্ছে পেতে পারেন, এটা হচ্ছে কথা স্যার। তো হ্যাঁ বলুন স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষা স্যার মাদ্রাসা না দরগা? এটা উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা বা উচ্চ শিক্ষায় ইসলামীয় শিক্ষাতে দরগা হবে না মাদ্রাসা হবে? কোশ্চেনটা ক্লিয়ার হলো না, আরেকবার বলুন। মানে আমরা ইসলামীয় শিক্ষা ব্যবস্থা জানি প্রাইমারিতে মক্তব, এবং মাধ্যমিকে মাদ্রাসা হবে না দরগা হবে? স্যার ওই প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে মক্তব, মাধ্যমিক শিক্ষা হচ্ছে মাদ্রাসা, তাহলে উচ্চ শিক্ষা কি? ওটা তো আমরা দরগাই পড়েছি। উচ্চ শিক্ষাকে, হ্যাঁ উচ্চ শিক্ষার যে প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষায় উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানকে কি বলে? দরগা। দরগা এটাকে ম্যাডাম পড়িয়েছেন আপনাদের? হ্যাঁ, তো দরগা স্যার আমরা অনেকবারই হচ্ছে এরকম টেস্ট দিয়েছিলাম, সেখানে হচ্ছে মাদ্রাসাটাকে নেওয়া হয়েছে। হায়ার এডুকেশন ইনস্টিটিউট, দরগা অপশন ছিল? হ্যাঁ দরগা অপশন ছিল। এবার ম্যাডাম পড়িয়েছেন, ম্যাডাম তাহলে আপনাদের ইনফরমেশন ঠিকই বলেছেন হয়তো। তো এবার অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয় কিন্তু হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ক্ষেত্রে আপনার মাদ্রাসাকে, ঠিক আছে? আপনি বেশিরভাগ জায়গা, কিন্তু দরগাটাকে অনেক জায়গায় ধরা হয়, কিন্তু এরকম অপশন থাকলে আমার মনে হয় মাদ্রাসাটা হওয়া উচিত। কিন্তু তাও যেহেতু মানে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে দরগাটা পুরোপুরি পড়ে যায়, তো সেই জায়গাটা নেওয়া যায় ওই জায়গাটাকে। কিন্তু কোশ্চেন কেমন আপনি কোয়ালিফিকেশন করেছেন সেটাই, কোশ্চেন অপশন কেমন, মানে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, এক্সাক্ট কোশ্চেন কি ছিল, এক্সাক্ট কোশ্চেন কি ছিল? ইসলামিক শিক্ষার যুগে মানে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে কি বলা হয়? তার সঙ্গে অপশন ছিল মক্তব, মাদ্রাসা, দরগা, আর একটা সামনে অন্য একটা কি ছিল? আপনারা দরগা বলেই জানেন তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, দরগা অ্যাকচুয়ালি দরগায় লেখা আছে আমার কিটা বইয়ে তো মাদ্রাসা দেখেছি। অ্যাকচুয়ালি দরগাটা হচ্ছে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন আর কি, কলেজ ইউনিভার্সিটি লেভেলে। তো ওদের মানে ইনস্টিটিউশন হিসেবে মাদ্রাস দিচ্ছে, তো এইখানে আমি কমেন্ট করবো কিনা ভাবছি, যেহেতু সেই সব জায়গায়। হ্যালো স্যার, উচ্চ শিক্ষার জন্য তো মাদ্রাসাটা হবে। হ্যাঁ, দরগাটা কি মানে কোন রকম রিসার্চ যদি করা যায় না, রিসার্চের জন্য ধরো হাদিসের কোনো আলোচনা নিয়ে রিসার্চ, সেটার জন্য দরগা ব্যবহার হয়। ওইটা হতে পারে, ওই রকম হতে পারে কোনো রিসার্চ রিলেটেড কোনো আপনার নিউ ইনোভেশনের জন্য, যে যারা এক্সট্রাঅর্ডিনারি পড়াশোনা করতো তাদেরকে ওই জায়গাটায় আপনার ইসলামী এডুকেশনে ওই কি বলে ইনোভেশনের জন্য পাঠানো হতো কোনো কিছু তৈরি করার জন্য, সেই জায়গাটায় দরকার টানা যায়। কিন্তু কনক্লুশন এটাই বলবো যে মক্তব আর মাদ্রাস আর দরগা, আপনাকে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বললে আপনি মাদ্রাসা মেরে আসবেন, ঠিক আছে? মক্তব আর মাদ্রাস আর দরগা থাকলে আপনি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসে মেরেছেন। মাদ্রাসায় মূলত কি শেখানো হতো? মাদ্রাসায় মূলত কি শেখানো হতো? মাদ্রাসায় কি শেখানো হতো? স্পেশাল কি ছিল? হ্যাঁ কি? এমনি ব্যাকরণ, যুক্তিবিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা। স্পেশালি ছিল রিলিজিয়াস আর জেনারেল এডুকেশন, জোর দেওয়া হতো। ধর্মীয় শিক্ষা আর সাধারণ শিক্ষার উপর সব থেকে জোর দেওয়া হতো। আর সেখানে মক্তবে কিসের উপর জোর দেওয়া হতো? মক্তবে
অক্ষর কোরআন স্যার অক্ষর জ্ঞান লাভই। অক্ষর জ্ঞান লাভ, যেখানে ছিল লেখা পড়া, গণিত চর্চা, গণিতের জ্ঞান দেওয়া হতো স্যার। হ্যাঁ, যেখানে কোরআন পাঠ, এই পাঠগুলো এখানে কিন্তু মক্তবে আপনি পাবেন, ঠিক আছে? তো এই দুটো পার্ট, এই দু তিনটে পার্ট কিন্তু ক্লিয়ার থাকবেন এই শিক্ষাটা থেকে, ইসলামিক এডুকেশন। যেখানে এদের যে প্রারম্ভিক অনুষ্ঠান সেটা কত বছর ছিল সময়কাল? 4 বছর 4 মাস 4 বছর 4 মাস 4 দিন। এইরকম কোশ্চেন গুলো আপনি কিন্তু পাবেন, ঠিক আছে? স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এইরকম কোশ্চেন হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা উপরে সবগুলো হবে, এগুলো আর বেশি আসছি না। আচ্ছা, মধ্যযুগকে শিক্ষার অন্ধকার যুগ বলা হয় কেন? মধ্যযুগকে শিক্ষার অন্ধকার যুগ বলা হয় কেন? মিডিয়েভেল পিরিয়ডটা অন্ধকার যুগ কেন? কারণ এই সময় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হতো ধর্মীয় অনুশাসনের দ্বারা। এই সময় ব্রাহ্মণ এবং বৌদ্ধিক যুগের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। রাজ্য এবং সম্রাটগণ অধিকাংশই ছিলেন শিক্ষার বিরোধী। শিক্ষার প্রসার এবং উন্নয়নে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মধ্যযুগকে ইংলিশটা হচ্ছে কি ডার্ক পিরিয়ড, তাই তো? ডার্ক পিরিয়ড কেন বলা হতো? হ্যাঁ, এখানে স্পেশালি কি হতো না, পুরোপুরি ধর্মীয় অনুশাসনের উপর বেশি গুরুত্ব দেওয়া হতো, রিলিজিয়াস পার্সপেক্টিভটাকে, ঠিক আছে? তার জন্য এটা ডার্ক সাইড বলা হতো আর কি। আচ্ছা, ইসলামিক শিক্ষা ব্যবস্থা সাহিত্যে পারদর্শিতায় কি বলা হতো, কি উপায় দেওয়া হতো? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্স। স্যারের বইটা কিন্তু এই প্রত্যেকটা পার্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো দেখেছি ভালো করে, কাবিল, ফাজিল, কামিল, এগুলো সব দেওয়া আছে। কাবিল বলা হয়। কাবিলকে কি বলা হতো? কাবিলে কি পড়ানো হতো? কাবিলের সাহিত্য, লিটারেচার, সাহিত্য। ফাজিলে, ফাজিতে জীবন বিজ্ঞান স্যার। লজিক, লজিক, যুক্তি, যুক্তি। কি ছিল? লজিক, যুক্তি। আর আলিম বা আতিম বলা হতো, কি পড়ানো? থিওলজিক্যাল পার্ট। তিনটে পার্ট যেন মাথায় থাকে। এক হচ্ছে কাবিল, নেক্সট হচ্ছে ফাজিল, নেক্সট হচ্ছে আতিম বলা হতো। কাবিল হচ্ছে লিটারেচার পার্ট, ফাজিল হচ্ছে আপনার লজিক্যাল পার্ট, আর আতিম হচ্ছে আপনার থিওলজিক্যাল পার্ট। ধরুন এই তিনটে পার্ট ভালো করে মাথায় রাখবেন, যেগুলো মানে যে বিষয়ে পারদর্শী তাকে সেই উপাধি দেওয়া হতো আর কি। কেউ লজিকে পারদর্শিতা হলে তাকে ফাজিল দেওয়া হতো, কেউ থিওলজিতে পারদর্শিতা হলে তাকে আতিম দেওয়া হতো, ঠিক আছে? এগুলো এই বারে বারে বলছি, এই কয়েকটা কনসেপ্ট যেন ক্লিয়ারলি পুরো মাথায় গেঁথে থাকে। ভাষা, হ্যাঁ, ওইটা এক্সট্রা অপশন ঢুকিয়েছি। ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কি ছিল? এইটা সাহিত্যে, তাহলে কি হবে? সাহিত্যে কি হবে? কাবিল। হ্যাঁ, তাই না? লিটারেচার মানে কি? সাহিত্য। লিটারেচার মানে কি? সাহিত্য। ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কি? টোল, পাঠশালা, মক্তব, মাদ্রাসা। মক্তব এক্ষুনি বললাম। মক্তবে আমরা স্পেশালি তাহলে কি পড়ি? এখানে স্পেশালি কি পড়ানো হয়? আর কোরআন পাঠটা হচ্ছে এখানে বাধ্যতামূলক ছিল, ঠিক আছে? এই পাঠটা এখান থেকে কোরআন পাঠ কিন্তু পড়ানো হতো। এইগুলো একটু ক্লিয়ারলি মাথায় রাখবেন। আচ্ছা, অক্ষর সহীকরণ। অক্ষর সহীকরণ মানে শ্রীকরণ বলা হচ্ছে, মানে ইনিশিয়েটিভ। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায়, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় সময়কাল কি ছিল এই অক্ষর শিকরণে? 6 বছর, 5 বছর, 5 বছর। 8 বছর ব্রাহ্মণদের, আর হচ্ছে ক্ষত্রিয়দের 11 বছর, আর বৈশ্যদের 12 বছর। আমি এটাই জানতে চেয়েছিলাম, তাই তো? সেখানে কি হতো? ব্রাহ্মণদের অনুষ্ঠানে তারা কি কিসের মাধ্যমে শুরু হতো অনুষ্ঠানটা? উপনয়ন। যেখানে তাদের কি বলা হতো? উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের কি বলা হতো? দ্বিজ। দ্বিজ মানে কি? দ্বিতীয় জন্ম। ভেরি গুড। টুয়াইস বর্ন, তাই তো? দ্বিতীয়বার জন্ম। তো এইগুলো আশা করি আপনাদের, এই তো বলছেন মানে ক্লিয়ারলি হয়ে গেছে, এগুলো সব ক্লিয়ারিটি হয়ে গেছে। তো এটা মূলত আপনাদের ব্রাহ্মণ শিক্ষার ব্যবস্থা। স্যার একটু টাইম পিরিয়ডটা বলবেন একটু?
কিসের টাইম পিরিয়ড বলুন আরেকবার। অক্ষর শিকরণের টাইম পিরিয়ডটা। সেটা অক্ষর শিকরণ আমি বললাম যে জাস্ট টাইম পিরিয়ডটা মানে কিভাবে শুরু হতো। ব্রাহ্মণদের কত বছরে শুরু হতো? 8 বছর। 8 বছর। ক্ষত্রিয়দের 11। বৈশ্যদের 12। বৈশ্যদের 12। আর শূদ্রদের হতো না, শিক্ষার কোনো সুযোগ ছিল না। স্যার একটা কোশ্চেন ছিল যে শিক্ষা কারা কারা শিক্ষা ব্রাহ্মণ যুগের শিক্ষা পেত। অপশন ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, মানে বিভিন্ন অপশন ছিল। তো ওখানে তো ব্রাহ্মণ এবং বৈশ্যটাই বলছে ঠিক হবে, কিন্তু ওখানে তো নেক্সট ওই শূদ্ররাও তো চান্স পেয়েছিল, যেহেতু বয়সের ডিফারেন্স গুলো দেওয়া ছিল। শূদ্ররা চান্স পায়নি। শূদ্ররা বাদ দিয়ে বাকি 3 জন চান্স পেয়েছিল। তো কিন্তু অপশনে নিচে দেখছি 2 জন, মানে ব্রাহ্মণ এবং বৈশ্য। শূদ্র ক্ষত্রিয়রা ওদেরকে নিচ্ছে না। ওটা ভুল আছে, বুঝে নিলেই হলো। নাম সেটাই যে ওটা অ্যানসারটা কি হবে? ওইটা 3ই হবে, ঠিক আছে, কোন রকম মিস্টেক হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। ব্রাহ্মণদের, হ্যাঁ বলুন, কাস্ট যে ডিটেলস ছিল সেখানে ব্রাহ্মণদের মূলত কিসের দায়িত্ব থাকতো? ওরা ব্রাহ্মণরা পুজো পার্বণ স্যার, স্টাডিও করতো, পুজো পার্বণও করতো, টিচিংও করতো। আর ক্ষত্রিয়রা যুদ্ধবিদ্যা, তর্ক শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র। মূলত তারা ওয়ারফেয়ারে ছিল আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ছিল, তাই তো? আর শূদ্ররা কিসের দায়িত্বে ছিল? 3 বর্ণের সেবা ছিল। আর বৈশ্যরা জমি জড়ি, ব্যবসা বাণিজ্য, এগ্রিকালচার, ট্রেড, তাই না? এইগুলোর ক্ষেত্রে বৈশ্যরা কিন্তু ছিল। তাই এই 4টে পার্ট কারা কোন দায়িত্বে ছিল এগুলো কিন্তু আপনাকে ক্লিয়ারলি রাখতে হবে, ঠিক আছে? স্যার বলছি তাহলে বৈদিক যুগে শিক্ষা শুরুর অনুষ্ঠানটা কি হবে? এই বৈদিক যুগে কি হতো? অনুষ্ঠানে কি বলা হতো? প্রবজ্জা হবে না, প্রবজ্জা বৌদ্ধ যুগে। অক্ষর শিকরণটা কি বৈদিক যুগে হতো না? হ্যাঁ, বৌদ্ধ ধর্মে, সরি। তাহলে গুলিয়ে ফেলছেন কেন? না স্যার, বৈদিক যুগে কি হতো? অক্ষর শিকরণটা কি বৈদিক যুগে হতো না? ওয়েট, একজন করে বলুন এবার। হ্যাঁ স্যার, বলছি অক্ষর শিকরণটা কি বৈদিক যুগে হতো না? অ্যাকচুয়ালি বৈদিক পিরিয়ড, হ্যাঁ বলুন। অসীমা কি বলছেন? বলছি বৈদিক যুগে তো শ্রুতি পাঠ না স্যার, শুনে শুনে মনে রাখতো। সে তো হতো। অ্যাকচুয়ালি বৈদিক পিরিয়ডকে কি বলা হতো? বৈদিক পিরিয়ডকে জানা আছে? স্যার বৈদিক, হ্যাঁ বলুন। স্যার বৈদিক পিরিয়ড তো ব্রাহ্মণ যুগের আগের অবস্থাটাকে বলা হচ্ছে। তারপরে যখন ব্রাহ্মণদের কর্তৃত্বটা বেশি করে বেড়ে গেল, বৈদিক পিরিয়ড, পরবর্তী বৈদিক যুগটাকেই ব্রাহ্মণ্য যুগ বলে। এবার ব্রাহ্মণ্য প্রথাটা বৈদিক যুগে ছিল কিনা ওটা তো আমার জানা নেই স্যার। আর কারো জানা আছে বৈদিক পিরিয়ড? চূড়াকর্ণ বল। এই তো অ্যান্সার চলে এসেছে। চূড়াকর্ণ 5 বছর বয়সে চূড়াকর্ম অনুষ্ঠানের মধ্য দিয়ে। একদমই তাই, এটা আমরা জানি। বলছিলেন আগের ম্যাডাম বলছিলেন, এজ পিরিয়ড ছিল 5 ইয়ার্স। এজ পিরিয়ড ছিল 5 ইয়ার্স, যেটা হলো চূড়াকরণ, ঠিক আছে? আচ্ছা, এগুলো প্রত্যেকটা একটু দেখে রাখবেন, কিছু নেই। স্যার বলছি অক্ষর শিকরণ অনুষ্ঠানটা কি 5 বছরে হবে না? মানে কাদের? এটা তো হবে না, ওটা 5 বছরে বলেই দিয়েছিল 8 বছরে অনুষ্ঠান। স্যার বলছি যে ব্রাহ্মণ্য শিক্ষায় 5 বছর বয়সে যে হাতে খড়ি যেটা, সেটা তো শুরু হতো। তারপরে যে ব্রাহ্মণদের 8 বছরের উপনয়নের মাধ্যমে, তারপরে ক্ষত্রিয়দের 11 আর বৈশ্যদের 12 বছর। কিন্তু অনুষ্ঠানটা ফার্স্ট যে শুরু হতো সেটা কিন্তু স্যার 5 বছরে হাতে খড়ির মাধ্যমে। হ্যাঁ, সেটা আমি যেটা বললাম, আমি অক্ষর শিকরণের ওই পার্টে আসিনি। আমি বললাম তারা যে একটা ইনস্টিটিউশন, মানে পড়াশোনা শুরু করতো,
সেটার এজ জানতে চেয়েছিল। একটা পড়ার বেসিক এজ, যে এই বয়সে আপনি যে পড়তে শুরু করবেন। তার আগে আমাদের হিন্দু ধর্মে কি হয়, আমাদের স্পেশালি এখন কি হয়, আমরা কি পড়ার আগে আমাদের কি হয়, হাতে খড়ি। ওই হাতে খড়িটাকে ওখানে অক্ষর শিকরণ বলা হয়, ঠিক আছে? যেটা 5 ইয়ার্স হতে পারে, বেদিক পিরিয়ড থেকে আসতে পারে। বেদিক পিরিয়ডে যে ভাবধারাটা, সেই ভাবধারাটা এখানে আসে, বাট ক্লাসিং মানে শুরু হতো এই পিরিয়ড থেকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসুন। প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থী কি বলা হতো? শ্রমণ। শ্রমণ, এগুলো নিয়ে কিছু নেই, শ্রমণ বলা। ত্রিপিটকের 3টে অংশ কি? ত্রিপিটক এটা কোন এর পার্ট, কোন পিরিয়ডের? পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। বৌদ্ধ ধর্মের স্যার। পিটক, বিনয় পিটক বৌদ্ধ ধর্মের। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, বৌদ্ধ ধর্ম। স্যার একটা কথা জিজ্ঞাসা করব। এখান থেকে আপনাদের বেসিক ফার্স্ট যে কোশ্চেনটা আছে, সেটা আমি দেখেছি প্রায় জায়গায় কোশ্চেন করে, বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? নির্মাণ লাভ, এই কোশ্চেনটা প্রায় দেয়। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্যই কি ছিল, সেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা পড়তে গেলে আপনাকে ফার্স্ট টার্মটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেটা লাভ কি ছিল, যে নির্মাণ লাভ ছিল। যেখানে আপনি পাবেন অষ্টাঙ্গিক মার্কের কনসেপ্ট পাবেন, অষ্টাঙ্গিক মার্ক, তাই তো? যেখানে আপনি 4 নোবেল ট্রুথ পাবেন, যেখানে আপনি ত্রিপিটকের কনসেপ্ট পাবেন। আচ্ছা, আমাকে জাস্ট একজনই বলবেন যে অষ্টাঙ্গিক মার্ক পরপর সিকোয়েন্স কেউ বলতে পারবেন? অষ্টাঙ্গিক মার্ক পরপর সিকোয়েন্স কে বলতে পারবেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন, মৌমিতা যিনি বলেছেন প্রথম, উনি বলুন। অষ্টাঙ্গিক মার্ক পরপর, বেশ। সম্যক সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক ধ্যান, সম্যক সমাধি। কারোর মনে হয়েছে উনি কি উল্টো বলেছেন? হ্যাঁ, একটা গন্ডগোল করেছেন। হ্যাঁ, কি বলুন? সম্যক স্মৃতিটা আগে হবে। আচ্ছা, আপনি আরো বলুন কমলেশ বাবু। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক আজীব, সম্যক কর্মান্ত, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। বেশ, কমলেশ বাবুকে ঠিক বললেন। এনাকে কেউ কাউন্টার করবেন না? ঠিক বললেন। কর্মান্ত তো আগে হবে, তারপরে তো সম্যক আজীব হবে। হ্যাঁ, কর্মান্ত আগে হবে। ফার্স্ট যিনি বলেছিলেন উনি কিন্তু ঠিকই বলেছিলেন, কমলেশ বাবু, বুঝলেন? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এইটা কিন্তু আপনাকে সিকোয়েন্স অনুযায়ী দেবে। আমরা সবাই এই কমলেশ বাবু যেটা ঘোরালেন, ওইটাই ঘুরে আমরা কিন্তু ভুল করে আসি। ওই জায়গাটাকে আপনাকে মাঝখানে দিয়ে দিবে, যে বলবে পরপর সিকোয়েন্স সাজান, ঠিক আছে? যেটা আমরা ভুল করে পরীক্ষায় আসি। ক্লিয়ার? আচ্ছা, ত্রিপিটক, ত্রিপিটকে তাহলে একবার সিকোয়েন্সলি বলে দিবেন ওইটা। আচ্ছা, ফার্স্ট কি ছিল? সম্যক দৃষ্টি, তাই তো? সম্যক দৃষ্টিকে ইংলিশে কি বলা হয়? রাইট ভিউ। ভেরি গুড, রাইট ভিউ। সম্যক দৃষ্টিকে বলা হয় রাইট ভিউ। নেক্সট হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, তাই তো? সংকল্পকে আপনার ইংলিশে কি বলা হয়? রাইট ইন্টেনশন, তাই তো? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক। বাক মানে কি? স্পিচ, রাইট স্পিচ, ঠিক আছে?
তারপরে কি ছিল? সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত যেটাকে বলা হয় রাইট কি অ্যাকশন কন্ডা। তারপরে কি ছিল? সম্যক আজীব বা জীবিকা বলা হয়, যেটাকে কি বলা হয়? রাইট লাইভলিহুড। তারপরে কি বলা হয়? রাইট এফোর্ট বা এফোর্টটা কি বলা হয়? সম্যক ব্যায়াম। সাথে কি বলা হয়? সম্যক স্মৃতি, যেটাকে বলা হয় রাইট মাইন্ডফুলনেস। আর 8 নম্বরে কি ছিল সবশেষে? সম্যক সমাধি, যেটাকে বলা হয় কি রাইট সমাধি কি বলা হয়? ভেরি গুড। আপনাকে এখান থেকে ইংলিশ টার্মগুলো দিতে পারে, হয় আপনাকে সংস্কৃত টার্ম দিতে পারে। হ্যাঁ বলুন। 7 নম্বরটা সম্যক সংগ্রহ বললে হবে? সংগ্রহ বোঝা গেল না আপনার কথাটা? মানে 7 নাম্বারটা যদি বলি রাইট কালেকশন, সম্যক সংগ্রহ। স্পেশালি এটাকে ইন্টেনশন বলা হয়, কি আপনার সংকল্প আর কি। ঠিক আছে, আপনি ওটা বলতে পারেন, বাট হ্যাঁ বলুন। এটাকে এগুলো হচ্ছে আমি সবসময় বলি যে ইংলিশটা বাংলা ট্রান্সলেট হয়, বাট এই টার্ম গুলো ট্রান্সলেট হয়েছে সংস্কৃত থেকে। কি বললাম বুঝতে পারলেন? এই টার্ম গুলো ট্রান্সলেট হয়েছে সংস্কৃত থেকে। তাই সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, এগুলো হচ্ছে রাইট কনসেপ্ট। এখান থেকে ইংলিশ ট্রান্সলেট হয়েছে। কি বললাম বুঝতে পারলেন? না বোঝা গেল না? স্যার বোঝা গেছে। 2 নম্বরটা স্যার যদি রাইট রিসলভ হচ্ছে বলি, রাইট রিসলভ, ওটা কি হবে? হ্যাঁ রাখতে পারেন, অনেক সমস্যা। ওই যে বললাম এগুলো আপনি ইংলিশ, এগুলো স্পেশালি এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা মূলত কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া হতো? পালি ভাষা স্যার। এখানে কিন্তু পালি ভাষা। একটা কোশ্চেন আছে স্যার, বলছি অপশনে যদি দেয় পালি আর প্রাকৃত, তাহলে স্যার কোনটা করব? পালি অবশ্যই, আগে পালি মারবেন। আচ্ছা স্যার। পালিটা ছিল ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপল বলা হয়। কি বললাম বুঝলেন? পালিটাকে কি বললাম? ও কাদের জন্য কমন ছিল? সবার জন্য। কমন পিপল ল্যাঙ্গুয়েজ বলা হয় পালিকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টা গ্রন্থাগারের নাম কি? রত্নসাগর, রত্নরঞ্জন, রত্ননদী। যেটা রত্নসাগর, রত্নরঞ্জন, রত্ননদী, সেটা নিয়ে কোনো দাও। মক্তব কি? স্যার এইগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা ছিল? কোনগুলো এই গ্রন্থাগারের মধ্যে? হ্যাঁ রত্নসাগর, রত্নরঞ্জন। হ্যাঁ বলুন, খুশি কিছু বলছেন? দধির বড়। মানে কতগুলো ইয়ে ছিল বই প্রায় ধরা হতো? কতগুলো? কতগুলো ছিল প্রায়? হ্যাঁ বলুন। কোনটা বড় ছিল, মানে অ্যানসারটা কি হবে? রত্নদধি হচ্ছে সব থেকে বেশি ছিল, বড় ছিল আর কি। আপনি যদি মানে ওই কি বলে অনুযায়ী, সাইজ অনুযায়ী ধরতে যান, ঠিক আছে, যেখানে বেশি বই ধরতো আর কি দধিতে। ঠিক আছে, আচ্ছা মিউট আছে, অন আছে, অফ করে দেবেন। আচ্ছা মক্তব কোন ল্যাঙ্গুয়েজ? উর্দু ভাষা, আরবি ভাষা, ফরাসি আর সংস্কৃত? মক্তব, মক্তব আর মাদ্রাস, এই দুটো কোন ল্যাঙ্গুয়েজ? আর মাদ্রাস? ফার্সি। ফার্সি না। হ্যাঁ বলুন। পরে আপনার কিন্তু মিউটটা অন আছে, না মাইক্রোফোন অন আছে আপনার। খুশি ঘোষ বলে কারোর মাইক অন আছে। আপনারা এই জন্য আগে কাল গিয়েছিলেন কথা, আমি বুঝতে পেরেছিলাম। স্যার ওনাকে ব্লক করে দিলে ভালো হয়। ওনাকে ব্লক করুন, মূলত আমি আসছি। ঠিক আছে, আচ্ছা বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? 11 নম্বর একটু আগে বলেছি।
করে দিন। ঠিক আছে, এখান থেকে বলেছিলাম, দেখুন দেখিনি আমি এই কোশ্চেনে দিয়েছি। অপরাবিদ্যা বইয়ের সংখ্যাটা আগের প্রশ্নটা একটু দেখাবেন এটা না আগেরটা। অপরাবিদ্যা ব্রাহ্মণ্য। অপরাবিদ্যা, এই অপরাবিদ্যা কি? ব্রাহ্মণ্য। আচ্ছা আসি এক এক করে আসি। প্র্যাকটিক্যাল এক হচ্ছে একটা হচ্ছে আপনার পরাবিদ্যা হয় আর একটা অপরাবিদ্যা হয়। একটা পরাবিদ্যা হয় একটা অপরাবিদ্যা, এটা কাদের? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা দুটো ট্র্যাডিশন ছিল, একটা হচ্ছে পরাবিদ্যা একটা হচ্ছে অপরাবিদ্যা। তো পরাবিদ্যা কি ছিল? স্যার পরাবিদ্যা ছিল তাত্ত্বিক জগতের জন্য প্রস্তুত করা, ধর্ম, বেদ, বেদান্ত, মুক্তি লাভ এগুলোর জন্য। আর ব্যবহারিক জ্ঞানের জন্য ছিল অপরাবিদ্যা। ভেরি গুড। প্র্যাকটিক্যাল এক্সপেক্টে ছিল আপনার কিন্তু অপরাবিদ্যা। ঠিক আছে। আচ্ছা টোল কি? টোলটা কাদের জন্য? আচ্ছা আমি একটু লাস্টে ধরবো, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে লাস্টে ধরবো। টোল কি? হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হিন্দুদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হিন্দুদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। হিন্দুদের উচ্চ শিক্ষার প্রাথমিক ছিল পাঠশালা। আর প্রাথমিককে কি বলা হতো? পাঠশালা। ভেরি গুড। প্রাথমিক ছিল আপনার পাঠশালা, টোল ছিল কিন্তু হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন হিন্দুদের। ঠিক আছে। আচ্ছা অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে, একটু আগে অষ্টাঙ্গিক মার্গ বললাম, কথা বলা হয়েছে বৌদ্ধ শাস্ত্র, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কাবিল ডিগ্রি এগুলো আগে বলেছি বলে এগুলো ছেড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কাবিল ডিগ্রি কোথায় দেওয়া হতো? কাবিল ইসলামিক। ইসলামিক শিক্ষা বিদ্যায় সাহিত্য চর্চা যারা করতেন। এখানে অনেকগুলো মেথড ছিল, নামগুলো মনে আছে? একটু স্যার বলবেন স্যার মেথডগুলো? বলবেন, জানি না স্যার। স্যার আলিম, কাবিল আর ফাজিল। বেশ, নামটা পেয়ে গেছি। আলিম, আর কি ছিল? কাবিল। কাবিলের পর কি ছিল? ফাজিল। আবিল। কাবিলে কি ছিল? সাহিত্য। স্যার কিছুক্ষণ আগে ডিসকাস করলেন। হ্যাঁ দাঁড়া, ফাজিলে কি ছিল? আজমি কি ছিল? আজমে তাহলে একটু একটু কাবিল ডিগ্রি কোথায় প্রদান করা হতো? ইসলামী শিক্ষা ব্যবস্থা। এগুলো একটা কথাই বলে দিচ্ছি, তাই আর এগুলো বলছি না। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার আরম্ভের অনুষ্ঠান কি বলা হতো? এই চারটা টার্ম মানে জানেন তো? একটা হচ্ছে প্রবোজ্জা, হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার আরম্ভ। উপনয়ন কাজে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। ব্রাহ্মণদের আরম্ভ না শেষ? উপসম্পদা কাদের ছিল? উপনয়নটা ব্রাহ্মণ্য শিক্ষা শুরু এবং সমাবর্তন দিয়ে শেষ হতো, আর প্রবোজ্জাটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা শুরু, উপসম্পদা দিয়ে শেষ হতো। বেশ, একটা লাইনে উনি কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার আরম্ভ অনুষ্ঠান হচ্ছে প্রবোজ্জা, আর শেষ অনুষ্ঠানকে কি বলা হয় তাহলে? শেষ কি দিয়ে শুরু হতো? শেষ হতো উপসম্পদা। আর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শুরু হতো উপনয়ন আর শেষ হতো সমাবর্তন। এটা নিয়ে কোনো ডাউট নেই। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শিক্ষালয় কি ছিল? মঠ ছিল, মঠগুল ছিল, গুরুকুল ছিল, বিহার। পরাবিদ্যার লক্ষ্য কি ছিল? একটু আগেই আলোচনা হলো। পরাবিদ্যার লক্ষ্য কি ছিল? ঠিক আছে। এইরকম আপনি স্টেট ফরওয়ার্ড কোশ্চেন পাবেন পরীক্ষায়। ঠিক আছে।
পরীক্ষা হলে এইরকমই কোশ্চেন পাবে, আপনি এইরকম সোজাসুজি কোশ্চেন আপনার সামনে তুলে ধরবে। স্যার এত ইজি কোশ্চেন পাবো? এত ইজি কোশ্চেন পাবেন, 40টা কোশ্চেন এরকম লাইন তুলে কোশ্চেন। তখন মনে হবে পরীক্ষা হলে, এটাই মনে হবে হ্যাঁ সবাই তো ঠিক করে দিচ্ছে, তাহলে এই কথাটা পরীক্ষা হলে মনে হবে। আর আমার কথা তখন বলবেন, মনে করবে যে বলেছিলাম যে মনে হবে যে পরীক্ষা সবাই তাহলে ঠিক করে দিচ্ছে, দেখবেন কিন্তু সবাই ওই কোশ্চেনটা ভুল করে আসছে। স্যার যে থাকবে ওটাই টাফ, মানে ওটাই আছে স্যার। না না নেগেটিভ নেই। আচ্ছা, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ অধিকার ছিল কাদের? শুধু ব্রাহ্মণদের? ব্রাহ্মণ ছিল না। এটা আর শূদ্রদের কি ছিল? একটু আগেই তো বলা ছিল না, হালকা পাতলা। এগুলো একটা পড়লে আপনি সবগুলো অ্যান্সার করতে পারছেন, দেখুন একটু খালি পড়ে নিলে। ব্রাহ্মণ শিক্ষা গ্রহণের প্রথম অনুষ্ঠান কি ছিল? হ্যাঁ, একটা ভালো জিনিস। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিল? কুমারগুপ্ত। কুমারগুপ্ত স্যার। কুমারগুপ্ত স্যার। স্যার কবে কবে? হ্যাঁ স্যার নালন্দা কবে করেছিল? কোন সেঞ্চুরিতে হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় কুমারগুপ্ত কোন সেঞ্চুরিতে করেছিলেন? 400 খ্রিস্টপূর্বাব্দ স্যার। কত? 400 খ্রিস্টপূর্বাব্দ। 427 খ্রিস্টপূর্বাব্দ স্যার। মানে গুপ্ত যুগে। স্যার নাগার্জুন তো স্যার ছিল। আচ্ছা একটু ওয়েট করে যান, আমি বলি। আমি যেগুলো বলছি শুনুন। নালন্দা বিশ্ববিদ্যালয় বললাম কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 427 খ্রিস্টপূর্বাব্দ। আর সেঞ্চুরি 5th সেঞ্চুরিতে, ঠিক আছে? তো যেটা প্রতিষ্ঠাতা কে করেছিলেন? কুমারগুপ্ত, তাই তো? তো এইখানে এইটা কোন ইনস্টিটিউশন বলা হয়? যে নালন্দাকে ওয়ার্ল্ডের কততম মানে ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি বলা হয় নালন্দাকে? অক্সফোর্ড ইউনিভার্সিটি বলে। এটাকে ওয়ার্ল্ডস ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলা হয়। নালন্দা ইউনিভার্সিটিকে ওয়ার্ল্ডস ফার্স্ট লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলা হয়। কেন? কারণ এখানে প্রায় 10,000-এরও বেশি স্টুডেন্ট ছিল এবং 2,000-এরও বেশি টিচার ছিল এখানে, ঠিক আছে? মানে বিশ্বে প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হয়। কোশ্চেন এভাবে পেতে পারে যে বিশ্বে প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটা, তার নাম কি? এখানে নালন্দা, বিক্রমশিলা এরকম আপনাকে অপশন দেবে, ঠিক আছে? যেখানে আর কি ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে কেন বিখ্যাত বলতে পারো? নালন্দা বিশ্ববিদ্যালয় কেন বিখ্যাত? আর স্যার গ্রন্থাগারের জন্য। হ্যাঁ, একটা হচ্ছে গ্রন্থাগার, আর কিছু? স্যার অনেক দেশ বিদেশ খাবার দাবার গুলো তো মনে হয় বিদেশে দিত নাকি স্যার? স্যার এখানে চাণক্য, কৌটিল্য পড়াশোনা করেছেন। হ্যাঁ, এনাদের নামগুলো একটু মাথায় রাখবেন, কারা কারা এখানে পড়াশোনা করেছেন, এইটা একটু মাথায় রাখবেন। শিক্ষার গুণগত মানের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম কবে আক্রমণ হয়? কত শতাব্দীতে এটা আক্রমণ হয়? 1206। কে আক্রমণ করেছিল? প্রথম আক্রমণটা কে করেছিল? ফার্স্ট আক্রমণ মোহাম্মদ ঘুরি।
করিস না বুদ্ধি। তাই কি? হুন করেছিল ফার্স্ট আক্রমণ 5ম শতাব্দীতে, 7ম শতাব্দীতে বাংলার গৌড় রাজারা করে, পরে আবার গুপ্ত এবং হর্ষবর্ধন এটাকে আবার পুনর্নির্মাণ করে, তারপরে ফাইনালি এটা ডিস্ট্রয় হয় কবে, ভেঙে যায় 1193 খ্রিস্টাব্দে বলতে পারো, যেটা মূলত কে পুরো সবকিছু ধ্বংস করে দিয়েছিল পুড়িয়ে, নাম কি ছিল? বখতিয়ার খলজি। এই ইনফরমেশন গুলো যেন মাথায় গেঁথে থাকে, ঠিক আছে? ভেতর ভেতর থেকে টুংটাং করে আপনাকে ধরে ধরে কিন্তু দিয়ে দিতে পারে। স্যার আরেকবার একটু বলবেন? কোনটা বলুন? ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রথম কবে আক্রমণ হয়েছিল ওই ব্যাপারটা। ফার্স্ট অ্যাটাক হয় বললাম 5ম শতাব্দীতে প্রথমে আক্রমণ হয় হুনদের দ্বারা, হুনদের দ্বারা প্রথম আক্রমণ হয়। নেক্সট বাংলার যে গৌড় রাজারা যারা ছিল তারা আবার আক্রমণ করতে শুরু করে 7ম শতাব্দী থেকে, পরে আবার গুপ্ত আর আপনার হর্ষবর্ধন তারা আবার ইউনিভার্সিটিটাকে ডবল রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করে। আবার তারা একটু একটু আক্রমণ করেছিল, তো সেই সময় তারা আবার সেটাকে নতুন করে বানাতে হচ্ছিল, বানানোর পর আবার সেটা ফাইনালি ডিস্ট্রয় হয়ে যায় কবে, 1193 খ্রিস্টাব্দ, ঠিক আছে? যেটা বখতিয়ার খলজির দ্বারা কিন্তু পুরোপুরি ইউনিভার্সিটিটা ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে? কুমারগুপ্ত। আচ্ছা, ভারতীয় শিক্ষার ইতিহাসে টিচার কতজন ছিল বললেন? স্যার টিচার কতজন ছিল বললেন? এটাকে ফার্স্ট কি ইউনিভার্সিটি বললাম আমি? ফার্স্ট কি ইউনিভার্সিটি বললাম? রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। যেখানে টিচার কত ছিল প্রায় বলা হতো? 2000 জন। স্টুডেন্ট 10,000। বেশ। আচ্ছা, নেক্সট আসুন, ভারতীয় শিক্ষার ইতিহাসে প্রাচ্য পাত্রদের যুগ বলা হয় কেন? 1,000 জন ছাত্র শিক্ষক ছিল। বুঝতে পারছি না। বইয়ের সংখ্যাটা একটু বলবেন? সেদিন স্যার ক্লাসে আলোচনা হয়েছিল 1,500 জন শিক্ষক ছিল। মানে ম্যাডাম বলেছেন? হ্যাঁ, সেই ক্লাসে আলোচনা হয়েছিল 1,500 জন শিক্ষক ছিলেন, আমি লিখে রেখেছিলাম। ওটা ম্যাডাম 1,500 থেকে 2,000 বলেছিলেন স্যার। হ্যাঁ বলুন। ম্যাডাম 1,500 থেকে 2,000 জন ছিলেন এরকম বলেছিলেন, 1,500ই বলেননি। আচ্ছা স্যার, নালন্দার প্রতিষ্ঠাতা স্যার আমি যেটা বলবো যে ক্লাস টিচার যেটা পড়েছে সেটাই মাথায় রাখুন, ঠিক আছে স্যার? আমি ডবল বলতে গেলে গুলিয়ে যাবে। স্যার নালন্দার প্রতিষ্ঠাতা হিসেবে তো ম্যাম নাগার্জুন বলেছিলেন। কি বুঝতে পারলো না বলুন? স্যার নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম হিসেবে ওই দিনে ম্যাম নাগার্জুন বলেছিলেন। না 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 না, কোন বই স্যার নাগার্জুন দেখতে পাচ্ছি স্যার, কোন বই নাগার্জুন আছে। নাগার্জুন থাকলে কুমারগুপ্তর অপশন থাকবে না, কুমারগুপ্ত অপশন থাকলে কুমারগুপ্ত দিয়ে আসবেন। কোন বইয়ে স্যার নাগার্জুন আছে, এটা আমি দেখেছি। আচ্ছা থাকুক, কিন্তু কুমারগুপ্ত কি অপশনে দিচ্ছে আপনাকে? অল্টারনেটিভ অপশনে না না ছিল না। অল্টারনেটিভ অপশনে কুমারগুপ্ত থাকলে আপনি কুমারগুপ্ত মারিয়ে আসবেন, যদি না থাকে তখন নাগার্জুনকে ভাববেন। স্যার একটা 11-12 একটা বই দেখছিলাম, তারানাথ মনে করেন যে 300 খ্রিস্টাব্দ পূর্বাব্দে নাগার্জুন আপনি কি বললেন, সব পালিয়ে গেল। স্যার বইয়ের সংখ্যাটা কত ছিল একটু যদি বলেন। এই বই কত ছিল এখানে নালন্দা ইউনিভার্সিটি ক্যাম্পাসে? হ্যাঁ, একটা ভালো টার্ম মনে পড়েছে আমার, যে নালন্দা ইউনিভার্সিটি নতুন হয়েছে জানেন তো? হ্যাঁ হয়েছে স্যার। হ্যাঁ স্যার, ওই যেটা বলছিলাম স্যার নালন্দা স্যার, কবে ইনঅগ্রেশন হয়? নালন্দা ইউনিভার্সিটি রিসেন্ট কবে ইনঅগ্রেশন হয় নতুন করে? কত সালে? 2014 সালে। 2000। ক্যাম্পাস কবে উদ্বোধন হয়, কে করে? নরেন্দ্র মোদী।
2024 সালের কবে? 22শে জুন, নরেন্দ্র মোদী। ঠিক আছে, নালন্দাকে এখান থেকেই কোশ্চেন আছে যে ইউনেস্কো দ্বারা কি উপাধি দেওয়া হয় এটাকে? হেরিটেজ। ভেরি গুড, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। কত সালে পায়? 2009। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে পায়, ডিক্লেয়ার হয়? স্যার 2016। 2016। আচ্ছা নালন্দা স্যার এইসব থেকে বেরিয়ে বুকের সংখ্যাটা একটু বলবেন স্যার, নালন্দা বিশ্ববিদ্যালয়ের বুকের সংখ্যাটা একটু বলবেন, বইয়ের সংখ্যাটা। 2024 সালে 22শে জুন নতুন ভবন নির্মাণ করে নরেন্দ্র মোদী, তাই তো? নির্মাণ নয়, উদ্বোধন হয় ক্যাম্পাস। স্যার নতুন 2024-এর 22শে জুন তো? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাস ইনঅগ্রেশন। আচ্ছা, নালন্দার বইটা কেউ জানা থাকলে বলে দেবেন, নালন্দার বই কত ছিল? ওয়ার্ল্ড হেরিটেজ স্যার, ওয়ার্ল্ড হেরিটেজ স্যার কত সালে হয়? ওয়ার্ল্ড হেরিটেজ স্যার, হেরিটেজ স্যার 2016তে। 2016তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়। আচ্ছা নেক্সট আসুন, ওখান থেকে বেরিয়ে আসুন। ওখানে ম্যাডাম আপনাদের অনেক কিছু পড়িয়েছেন স্যার। এক মিনিট স্যার, ক্লাস টিচার এগুলো আপনাদের জলভাত করে দিয়েছে। এখান থেকে বেরিয়ে আসুন। স্যার বলছিলাম যে নালন্দা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কে আছেন এখন? ওগুলো দেখে নেবেন না, ইনফরমেটিভ কোশ্চেন এইসব কোশ্চেন। হ্যাঁ, এগুলো দেখে নেবেন। এগুলো আশা করি ওয়েস্ট বেঙ্গল সাইডের মানুষ দেবে না এইসব থেকে কোশ্চেন, যে নালন্দা বর্তমানে কি ওই পুরোনো থেকে কোশ্চেন দেবে আশা করি। তবে ঘুরিয়ে দিতে পারে, বাট এইসব মানে কি ইনগুরেশন করে, কবে ইনগুরেশন হয় সেটা দিতে পারে, কি করে এইসব নাম দেবেন। বুঝতে পারছি একটা দ্বন্দ্বমূলক এগুলো কথাবার্তা, মানে রাজনীতির ব্যাপার আছে একটা এখানে লুকিয়ে। আচ্ছা, ভারতের শিক্ষার ইতিহাসে প্রাচ্য পাশে দ্বন্দ্বের যুগ নামে অভিহিত কোন সময়কাল? 22। 1813 থেকে 1835 সালের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেটু বলবো সেটা হচ্ছে আপনারা একটু মানে প্রত্যেকটা সালগুলো মনে রাখবেন। ঠিক আছে, আন্ডার কমিশন কবে হয়েছিল, উডেড স্কেচ কবে হয়, মিকলে মিনিট কবে আছে, এই সালগুলো, স্যাটেলার কমিশন কবে হয়, ঠিক আছে, এই সালগুলো পরপর একটু সিকোয়েন্স ধরে দেখে যাবেন। স্যারের বইটা দেখবেন অনেক ইয়ে দেওয়া আছে, নাম দেওয়া আছে, তারপরে বই দেওয়া আছে, প্রত্যেকটা নাম দেওয়া আছে, তারপরে প্রত্যেকটা ডেফিনেশনের সংজ্ঞা কে দিয়েছিল সেগুলো দেওয়া আছে, যেমন বিকেরেসি এনফোর্সমেন্ট থেকে শুরু করে অনেক কিছু দেওয়া আছে দেখবেন, মানে এক নজরের পার্টের শেষ পার্টটা, ওইটা একবার দেখে যাবেন। আচ্ছা স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। মানে ওই বইটাতে মানে 45টা সেট আছে না 50টা সেট আছে? টোটাল 45টা সেট আছে, প্লাস 10টা ইউনিটে 10টা করে, মানে 60টা করে কোশ্চেন আছে 10টা ইউনিটে। পার ইউনিটে ওই 60টা করে কোশ্চেন, বারে বারে বলছি, ওইগুলো যার কাছে বইটা আছে ওগুলো একটু মানে ক্লিয়ারলি কোশ্চেন গুলো করে যাবেন। স্যার মানে আমি কেন না, আমাদের এখানে বই দোকানে দেখাচ্ছে মানে 50টা করে মডেল সেট দেখাচ্ছে, ওই জন্য একটু বলছিলাম। ফার্স্টটা ওটা 50টা দেওয়া হয়েছিল, কিন্তু ওই বললাম না একটু টাইমের অভাবে দেওয়া গেল, এই 5টা সেট রাখতে হলো, অফ রাখতে হলো। ঠিক আছে। নিয়ে পড়া নীতি, ডাউনলোড ফিল্টারেশন থিওরি, এই কোশ্চেনটা পেতে পারেন। লর্ড মেকলে কে দিয়েছিল? টমাস ব্যালে, লর্ড মেকলে, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। লর্ড মেকলে, তাই তো? মেকলে মিনিট কবে হয়? 1835। যার মূল উদ্দেশ্য কি ছিল? পাশ্চাত্য দ্বন্দ্ব মেটানো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মেটানো। দ্বন্দ্ব মেটাতে সক্ষম হয়েছিল? না না, এসেই শুধু ইংলিশ ইংলিশ করে মাথা খেয়ে নিয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। ওয়েস্টার্ন ওয়েস্টার্ন বলে মাথা খেয়ে নিয়েছিল, তাই তো? পুরো মাথা খারাপ করে দিয়েছিল সবাইকে, তাই না? যে এইখানে কিছু নেই, সব ওখানেই আছে, আপনারা এখান থেকে কিছুই পাবেন না, এখানে কিছুই নেই। ইংলিশ হচ্ছে মেন, ইংলিশ হচ্ছে আপনাকে লিডার বানাতে সাহায্য করবে, ইংলিশই আপনাকে মানুষ করাবে, এইরকম কথাবার্তা গুলো ছিল এনাদের মতো। ঠিক আছে স্যার, মানুষ তো এখন ঘুরে ওই জায়গাটাই এসছে আবার, তখন নতুন করে হচ্ছে কমিশন গুলো সব উচ্চ মাধ্যমিকে গিয়ে ইংলিশ চালু করলো, রাধাকৃষ্ণন কমিশন বিশেষ করে,
এখন তো সে জন্মের পরে আগে এবিসিডিটাই ধরছে স্যার। হ্যাঁ, আপনিও কিন্তু আপনিও কিন্তু ওই পথে এগোচ্ছেন, আপনার যে সন্তানদের কিন্তু ওই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ কি না? মানে হলে বা হচ্ছে, আপনি ওই পথেই যাবেন, আমিও যাবো, এখানে সবাই যাবো। একা না, সবাই। আমি বলছি তো সবাই, আমি আমাকেও বললাম আমাদের সবাই, তাই না? কারণ রক্ত বর্ণে কেবলমাত্র ভারতীয় থাকবে, আর না হলে পুরোটা ব্রিটিশ। মানে একটা কনসেপ্ট হচ্ছে কি বলতো, আমরা সে ঘুরে ফিরে যাই করে না কেন সে পুরোনোতেই আছি, যেতে চাই আমরা। আলটিমেট যদি আপনাকে বলে যে আপনার আলটিমেট এম কিন্তু সেই পুরোনো যুগেই ফিরে যাবো, আলটিমেট এম। আচ্ছা, মেয়েদের শিক্ষার জন্য পর্দা স্কুলে সুপারিশ করে, ভালো কথা একটা। আপনি স্যাটেলাইটটা এমন বললেন যেন মনে হলো আমার কমিশন বলে। স্যাটেলাইট কমিশনের আর কি নাম বলা হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন। কত সালে হয়েছিল? 1917। 1917, তাই তো? যেখানে চেয়ারপারসন কে ছিলেন? মাইকেল স্যাডলার। কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন? লিডস বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যেখানে ভারতীয় সদস্যদের মধ্যে কারা কারা ছিল নাম আমরা পাই? আশুতোষ মুখোপাধ্যায়, আর কে? আশুতোষ মুখোপাধ্যায় আছে, জিয়াউদ্দিন আহমেদ আছে। ওনাদের নাম সব থেকে পপুলার হয়, আশুতোষ মুখোপাধ্যায়টা সব থেকে বেশি পপুলার, আর অন্যান্য ইন্ডিয়ান নামগুলো একটু জেনে যাবে। ঠিক আছে, স্যাডলার। ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? মাইকেল স্যাডলার। স্যার এটা ভিনসেন্ট স্মিথ হবে না? ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার এটা তো চার্লস হওয়া উচিত ছিল। সে তো ভারতে ছিল। ইংল্যান্ডের বলেছে, ইংল্যান্ডের সভাপতি কে ছিল? চার্লস উড ছিলেন, ওখান থেকে তো উনি উডের ড্যাশ দলিলটাকে ভারতের উদ্দেশ্যে আর কি প্রস্তাবিত করেছিলেন। কিন্তু উড তো ভারতের ছিলেন না। ইংল্যান্ডের বোর্ড অফ কন্ট্রোল বলেছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন স্যার, ওটা স্টুয়ার্ট মিল, আমি দেখেছি একটা বই আছে স্টুয়ার্ট মিল। বাহ, তিনটা অপশন পেলাম। স্টুয়ার্ট স্যার মিল এরকমই আছে যে উডের ড্যাশ রচনা করেছিলেন স্টুয়ার্ট মিল, মানে উনি একটা রচনা করেছিলেন, কিন্তু সে কন্ট্রোলের সভাপতি জানতে চেয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, এইটা আমাকে একটু পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি ম্যাডামকে জানিয়ে দেবো। আপনার ওই কোশ্চেন গুলো আমার একদম সময় হয়নি, আমি আজকেই দেখে দিয়ে দেবো। আচ্ছা, এইটাও আমাকে একজন পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এক্সাক্ট অ্যান্সারটা কি পাঠাবেন? নাম বলুন, নাহলে সবাই পাঠাতে হবে। স্যার আমি পাঠিয়ে দেবো। বেশ, ঠিক আছে। আচ্ছা, ইন্টারমিডিয়েট কোর্সকে কলেজের শিক্ষা থেকে পৃথক করা সুপারিশ করা হয় কোথায়? ইন্টারমিডিয়েট কোর্সকে কলেজের শিক্ষা থেকে স্যাডলার কমিশন, যেখানে স্কুল শিক্ষাটা কত বছরে করতে বলা হয় স্যাডলার কমিশনে? কত বছরে? স্যার স্কুল স্যাডলার কমিশন স্কুল শিক্ষাটা কত বছরে করতে বলে? 11 বছর। 11 10 হবে। 12 বছর বলে। 12 বছরের স্কুল শিক্ষা, তারপরে তারা কলেজ বা ইউনিভার্সিটি প্রবেশের আগে 1 বছরের ইন্টারমিডিয়েট কোর্স করবে, তারপর তারা 3 বছরের স্নাতক ডিগ্রি পেতে পারে। ঠিক আছে,
স্যাডলার কমিশন, এই জায়গাটা থেকে এই কনসেপ্টটা আছে। ইন্টারমিডিয়েট কোর্সকে কলেজের শিক্ষা থেকে পৃথক করতে বলা হয়, যে ইন্টারমিডিয়েট কোর্সের পর আপনি 3 বছরে কলেজের শিক্ষা পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সনদ আইনের শিক্ষা ক্ষেত্রে বার্ষিক কত টাকা ধার্য করা হয়? 1 লাখ। ডাউট নেই আমাদের, 1 লক্ষ টাকা, তাই তো? আচ্ছা, বাংলার ছাপার হরফ প্রথম কে তৈরি করেন? খুব সহজ কোশ্চেন একটা। স্যার অপশন সি, পঞ্চানন কর্মকর। এইরকম কোশ্চেন পাবেন, ঠিক আছে? এইরকম কোশ্চেন পাবেন। বাংলার ছাপার হরফ প্রথম কে তৈরি করে? পঞ্চানন কর্মকর। বাংলা ভাষার বাইবেল কবে রচিত হয়? বাইবেল বাংলা ভাষায় স্যার এটা 1801 হবে না? স্যার এই প্রশ্নটা নিয়ে একটা ছিল, বলবো স্যার? হ্যাঁ বলুন। বলছিলাম স্যার যে বাংলা ভাষার বাইবেল কবে রচিত হয়, সেটা হচ্ছে চন্দন স্যারের বই হচ্ছে 1801 লেখা আছে। আমার কাছে স্যার আরো 3টে বই আছে, প্রত্যেকটা বইয়ে স্যার 1801 আছে, কিন্তু এখানে হ্যাঁ 1801ই হবে তো। স্যারের বইটা আপনি কিনেছেন? হ্যাঁ কিনেছি। আচ্ছা, বইটা পড়েছেন মানে? হ্যাঁ স্যার সব দেখেছি, খুবই ভালো স্যার। বইটা অনেক আগে পেলে আরো ভালো লাগতো পড়তে। হ্যাঁ, আমাকে তো সবাই এই মেসেজটাই করছে যে আগে বইগুলো, তো আগে কাজ করা সম্ভব হলো না। স্যার আমাকে ইনফরমেশন অন্য অনেক বই থেকে পড়েছি, তো ওই বইগুলো এখন রিভাইজ করছি। এখন এই নতুন বইগুলো, এই বইটাকে একটু পাশে রেখে ওইগুলো দেখছি কোনটা নতুন কিছু আছে সেগুলো। হ্যাঁ এইটুকুই করবেন, তার মক গুলো দেবেন, ঠিক আছে? জাস্ট লাস্ট মুহূর্তে রিভিশনটা দিন। হ্যাঁ দিচ্ছি স্যার, ভালো লাগছে। তাহলে স্যার অ্যান্সার কোনটা করবো? 1801টাই নেব? অবশ্যই 1 বাইবেল বাংলা ভাষায়। আচ্ছা ঠিক আছে স্যার। বুনিয়াদী শিক্ষার কটা স্তর? 4টা। কি? বুনিয়াদী শিক্ষার কটা স্তর ও কি? স্যার প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী আর প্রাপ্তবয়স্কদের শিক্ষা। তাহলে কটা হলো? 4টে। কি বললেন? প্রাক বুনিয়াদী, বুনিয়াদী, উত্তর বুনিয়াদী আর প্রাপ্তবয়স্কদের শিক্ষা। আমি তো এটাই পড়েছিলাম একটা বইতে। কি পড়েছেন? নাকি ডাউট আছে নিজে পড়াতে? না স্যার, মানে কোশ্চেন এমন জায়গায় এক একটা উল্টো পাল্টা মানে উত্তর দিয়ে দিচ্ছে না, ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ বলুন। স্যার এটা তো আমরা পড়েছি স্যার, প্রাক বুনিয়াদী, জুনিয়র বুনিয়াদী, সিনিয়র বুনিয়াদী আর উত্তর বুনিয়াদী। চারটেই পড়েছেন? 7 বছরের পূর্বে জুনিয়র। উনি বাংলা বলেন, আপনি ইংলিশটা বলেন, ওই নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে? আচ্ছা এইগুলো, আচ্ছা হান্টার কমিশন প্রস্তাব করা হয়েছিল কটি? হান্টার কমিশনে কতগুলো প্রস্তাব ছিল? কতগুলো ছিল? 222। হান্টার কমিশন কবে হয়? 1882 ফেব্রুয়ারি। পাশ্চাত্যবাদীদের মধ্যে, হ্যাঁ ওই নিয়ে ওগুলো তো জলভাত আপনাদের, ওগুলো বলে লাভ নেই। পাশ্চাত্যবাদীদের মধ্যে ওরকম কোশ্চেন পাবেন, একটা সালের কোশ্চেন পাবেন, ঠিক আছে? যে কোনো একটা সালের কোশ্চেন পাবেন। সিলেবাসে দেখবেন 10টা কোশ্চেন সিলেবাস থেকে ডাইরেক্টলি। পাশ্চাত্যবাদীদের মধ্যে ভারতীয় শিক্ষা মাধ্যম হওয়া উচিত কি? ইংরেজি ভাষা। অবশ্যই ইংরেজি। কারো বাংলা মনে হচ্ছে? ইংরেজি ভাষা, তাই তো? ওয়ার্ধা পরিকল্পনা প্রকাশিত হয় কবে? আচ্ছা কোথায় হয়? হরিজন পত্রিকায়। এই ওয়ার্ধা রিপোর্ট কার? ওয়ার্ধা পরিকল্পনা 1937। গুজরাট। গান্ধীজি বুনিয়াদি, তাই তো? বুনিয়াদী শিক্ষা। গ্র্যান্ট ইন এইডে সুপারিশ করে কে? গ্র্যান্ট ইন এইড একটু আগে তো মনে ছিল। গ্র্যান্ট ইন এইড মানে কি? অনুদান প্রথা। অনুদান সরকারি।
লর্ড বেন্টিং ফলাফলের ভিত্তিতে লর্ড বেন্টিং নতুন শিক্ষানীতি, হ্যাঁ বেন্টিং এর নতুন শিক্ষানীতি কবে ঘোষিত হয়? 1835 8 মে। মার্চ মার্চ 7 মার্চ। একজন 8 মে বলছেন? 1835 খ্রিস্টাব্দে 7 মার্চ লর্ড বেন্টিং। এগুলো স্টেট ফরওয়ার্ড কোশ্চেন। এরকম ফ্রেন্ড অফ ইন্ডিয়া ইংরেজি পত্রিকার সম্পাদক কে ছিলেন? মার্চম্যান। উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। তো এটা মার্চম্যান হবে। উইলিয়াম কেরি মার্চম্যান। এটা ফ্রেন্ড অফ ইন্ডিয়া বলে দিন স্যার। মার্চম্যান। মার্চম্যানের ফুল ফর্ম কি ছিল? জোসুয়া মার্চম্যান। ঠিক আছে, মার্কসম্যান হবে মার্কসম্যান। উত্তর কি? বাট উত্তর ভুল আছে, উত্তর ভুলতে হবে না এখানে, তার জন্য তো ডিসকাসের ক্লাস। জোসুয়া মার্কসম্যান। উইলিয়াম ক্যারি কে ছিলেন? এগুলো খুব সহজ। সংগঠক ও প্রসার। একজন ভালো সংগঠক আর প্রসার বিষয়। স্যার উইলিয়াম ক্যারি তো দক্ষ মুদ্রণকারী মার্চম্যান ওয়ার্ড কে ছিলেন? উইলিয়াম ক্যারি বললাম, মার্চম্যান কে ছিলেন বলেছি না? উইলিয়াম ক্যারি মার্চম্যান ওয়ার্ড। স্যার উইলিয়াম ক্যারি তো দক্ষ মুদ্রণকারী ছিল। তাই কি? স্যার আগের কোশ্চেনটা একবার দেখো না। স্যার এই বই দেখাচ্ছেন মুদ্রণ শিল্পী ছিলেন ওয়ার্ড, মার্চম্যান ছিলেন শিক্ষাবিদ। স্যার ভক্তিভূষণ ভক্ত বই দেখাচ্ছে উইলিয়াম ক্যারি দক্ষ মুদ্রণকারী ছিল। আর বলুন, আর বলুন। আর কি দেখেছেন? যা বলে গেলেন কোথায়? স্যার ঘুড়ি ব্যবসায়ী কে ছিলেন? ঘুড়ি ব্যবসায়ী স্যার আমি একটা বইয়ে পড়েছি যে কেরি হচ্ছে ধর্মপ্রচারক আর ওয়ার্ড হচ্ছে, মানে আমি ভুলও হতে পারি, মুদ্রণ শিল্পী, আর হচ্ছে শিক্ষক ছিলেন হচ্ছে ওয়ার্ডসম্যান। হ্যাঁ স্যার আমিও এটাই পড়েছি বইয়ে। কি বলেছেন শুনে আরেকবার বলুন। কেরি তো ধর্মযাজক হিসেবেই এসেছিলেন, এটাই তো জানি। মানে উইলিয়াম কেরি ছিলেন ধর্ম প্রচারক আর মার্চম্যান ছিলেন শিক্ষক আর ওয়ার্ড হচ্ছেন মুদ্রণ শিল্পী। ম্যাডাম কি পড়েছেন আপনাদের? স্যার আমি পড়েছি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক ছিলেন উইলিয়াম ক্যারি। ম্যাডাম আপনাদের কি পড়িয়েছেন? হ্যাঁ বলুন। এটাই তো পড়িয়েছে ম্যাডাম, এটাই বলেছে যে উইলিয়াম ক্যারি ছিলেন সংগঠক ও প্রসার বিশারদ, এটাই বলেছি। জাস্ট এ মিনিট, 1 মিনিট ওয়েট করুন। আমি একটু, হ্যাঁ বলুন, এবার বলুন কি সমস্যা হচ্ছিল বলুন। ওয়ার্ড, উইলিয়াম ক্যারি ওয়ার্ড, মার্চম্যান, এইটা নিয়ে সমস্যা আছে তাই তো না? হ্যাঁ স্যার এই তিনটা একটু বলে দিন তো কে কি ছিল। উইলিয়াম ক্যারি, মার্চম্যান, ওয়ার্ড। আচ্ছা ক্যারিকে কি বললাম? প্রথমে কি বলেছিলাম? ক্যারি কে ছিলেন? ক্যারি কে ছিলেন? সংগঠক ও প্রসার। কে ছিলেন? ধর্মপ্রচারক। ধর্মপ্রচারক। আর ওয়ার কে ছিলেন? ওয়ার একজন মুদ্রণ শিল্পী। আর কে ছিলেন? মার্চম্যান ছিলেন শিক্ষাবিদ। আর কে ছিলেন মানে উইলিয়াম ওয়ার্ড? আর কে ছিলেন? একজন মুদ্রক শিল্পী। আর কে ছিলেন? যে দৈনন্দিন যে প্রেস গুলো হতো সেই প্রেসের কি করতো সে? দৈনন্দিন যে প্রেস হতো সেই প্রেসের কি হতো? সে ছিল
পরিচালনকারী ছিলেন কে? কে ছিলেন? উইলিয়াম মোয়ান। উইলিয়াম ক্যারি কে ছিলেন? তিনি কে ছিলেন? একজন মিশনের নেতা ছিলেন, লিডার ছিলেন, গুড লিডার। তিনি আপনার সংস্কৃত যে হয়, সংস্কৃতের একজন অধ্যাপক বলা হয় ওনাকে। এছাড়া বাংলা ব্যাকরণ, তারপর অভিধান, এগুলোর রচয়িতা বলা হয়। আর মার্কসম্যানকে কি বলা হয়? শিক্ষক, স্কুল শিক্ষক। শিক্ষক। আর মার্কসম্যান কোশ্চেনটা এই টার্মটা পেতে পারেন যে বাইবেলের চীনা অনুবাদক কি? বাইবেলের চীনা অনুবাদক কি? কোশ্চেনটা এটা পেতে পারেন, একটু মার্ক করে রাখবেন। বাইবেলের চীনা অনুবাদক কে ছিলেন? কে? মার্কসম্যান। জশুয়া মার্কসম্যান। একটু ক্লিয়ারলি টার্মটা মাথায় রাখবেন। স্যার সালগুলো একটু বলবেন, বাইবেলের অনুবাদের মানে সালগুলো? এক্সাক্ট সালগুলো দেখে নেবেন একবার, ঠিক আছে? ওগুলো এক্সাক্ট সালগুলো দেখা নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। না পারলে ম্যাডাম কি আপনি টাইপ করে দেবেন, আমি দেখে দিয়ে দেবো, ঠিক আছে? যদি অথেন্টিসিটি আপনার কোথাও ডাউট মনে হয়, এগুলো তো অ্যাকচুয়ালি ইনফরমেটিভ, কোথাও ডাউট হলে অথেন্টিসিটি নিয়ে আপনার ম্যাডামকে টাইপ করে দেবেন, আমি দেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার কি বললেন স্যার, একবার বলবেন? বাইবেলের চীনা কি বললেন? চীনা অনুবাদক। বাইবেলের চীনা অনুবাদক কে ছিলেন? ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। সোহেল মাহমুদ, এটা তো খুব সহজ, বলতে পারবেন। কতটা সহজ ছিলেন সোহেল মাহমুদ? এগুলো তো ডাইরেক্টলি কোশ্চেন, আপনারা ইজিলি করতে পারবেন। বি কোর্স, এই এ কোর্স আর বি কোর্স কোথায় বলা হয়? এ কোশ্চেনটা আগে এসেছিল মনে হয়। এ কোর্সের মানে কি? এ কোর্সের মানে কি? নর্মাল একাডেমিক, আর বি কোর্স ভোকেশনাল কোর্স। তাহলে এখানে বি কোর্স কি হবে? বাণিজ্য ও কারিগরি সম্বন্ধে। বাণিজ্য ও কারিগরি সম্বন্ধে। চলে এসছে। এই কোর্সে কি ছিল? সাহিত্য ধর্মী। স্যার এই অ্যান্সারটা কি ঠিক হবে? মানে সাহিত্য ধর্মী শুধু হবে না বিজ্ঞান ধর্মীয় হতে পারে? হান্টার কমিশনের প্রস্তাবে এ কোর্স। আচ্ছা, কারিগরি বিদ্যাধর্মী কি হবে? না। সাহিত্য ধর্মী, বিজ্ঞান, বাণিজ্য ধর্মী কি হবে? না স্যার। ধর্মী স্যার, বিজ্ঞান। হ্যাঁ বলুন। বিজ্ঞান ধর্মী স্যার। বিজ্ঞান ধর্মী। সাহিত্য ধর্মী কি হবে? হ্যাঁ স্যার, সাহিত্য ধর্মী হবে, বইতে আছে। জেনারেল এডুকেশনে সাহিত্য তো পড়ানোই হয়। আর বিজ্ঞান? বিজ্ঞানও শেখানো হয়। বিজ্ঞানটা একটা চয়েসেবল থাকে আর কি। বিজ্ঞানটা একটা চয়েসেবল, বাট বিজ্ঞানটা একটা চয়েসেবল কোর্স, ঠিক আছে? বাট সাহিত্যটা হচ্ছে মেইন, থাকতেই হবে, ঠিক আছে? জেনারেল সবার জন্য। জেনারেল বলতে কি সবার জন্য বাধ্যতামূলক করতে হবে, তার জন্য সাহিত্যটা অল্টারনেটিভ থাকছেই আর কি, প্রপারলি। বাট একসঙ্গে থাকলে ওটা দেবেন, যে মোর অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনে যাচ্ছে সেটা দিতে হবে। মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা যাচ্ছে এখানে? তাহলে সাহিত্য ধর্মী হবে।
এইগুলো হচ্ছে মানে ওই অ্যাপ্রোপ্রিয়েটনেস এর উপর কোশ্চেন অ্যান্সার দেওয়া হয় আর কি, কোনটা বেশি যাচ্ছে টার্মটার সাথে। বাট দুটো একসঙ্গে থাকলে দুটো হবেই, ওই নিয়ে কোনো ডাউট। 1902 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মধ্যে সিন্ডিকেটের সদস্য সংখ্যা কত ছিল? সিন্ডিকেট ন থেকে 1902 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের মধ্যে সিনেটের সদস্য সংখ্যা কত হবে? সিনেটের সদস্য সংখ্যা 50 থেকে 100। আচ্ছা, ভারতের শিক্ষা জগতে ভালো কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। যে কোশ্চেন গুলো মার্ক করছে এগুলো একটু মানে নিজেরাও মার্ক করে রাখবেন। ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয় কাকে? লর্ড কার্জন। প্রথম ভারতের শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এইরকম কোশ্চেন, এগুলো ভালো কোশ্চেন। উইলিয়াম হান্টার। প্রথম ভারতের এই কোশ্চেন হতে পারে যে প্রথম ভারতের শিক্ষা কমিশনের নাম কি? সেখানে আপনাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থাকবে। যদি বলে যতক্ষণ না বলে স্বাধীনোত্তর ভারতবর্ষ ততক্ষণ বিশ্ববিদ্যালয়ে মেরে আসবেন না, ঠিক আছে? যতক্ষণ আপনাকে বলতে থাকবে প্রথম ভারতের শিক্ষা কমিশন, যদি না স্বাধীনোত্তর বলে, স্বাধীনোত্তর বললেই তখন আসবেন ওই জায়গাটা। আচ্ছা, ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? হান্টার কমিশন। অবশ্যই হান্টার কমিশন। এই স্যাডলার কমিশন কবে হয়েছিল শুনি? সালটা কত ছিল? 1917। 1917 থেকে 1917। হান্টার 1882 82 থেকে 83। সার্জেন্ট 44। উড 1854। এই যে বললাম সালগুলো, পরীক্ষা হলে একটা সাল পাবেন। যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন কারা? সিনেট। একটু আগে দেখলাম এগুলো, সিনেট তো, সিনেট। আচ্ছা, শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান কি? শিক্ষক শিক্ষণ নর্মাল স্কুল। শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষণের ইংলিশ কি? টিচার ট্রেনিং। টিচার ট্রেনিং স্কুল একটা মডেল স্কুল, নর্মাল স্কুল, ইন্টারমিডিয়েট স্কুল, ট্রেনিং স্কুল। কোন ধরনের স্কুল টিচার ট্রেনিং গুলো? নর্মাল স্কুল। ভালো কোশ্চেন রয়েছে। এটা তো পড়লাম একটু আগে, কি নাম ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় মাইকেল স্যাডলার, তাই তো? কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। স্যাডলার কমিশন একটু আগে বললাম। স্যাডলার কমিশন গঠন করা হয় কবে? 15, 16, 17, 19। গঠন করা হয় কবে? গঠন 1917। হ্যাঁ, বললাম না সালগুলো একটা পাবেন আপনি, পরীক্ষা হলে পাবেন। বুনিয়াদী শিক্ষার কোন স্তরের উপর গুরুত্ব দেয়? 3 আর 7 আর 5? 3H এর ফুল ফর্ম কি? হেড, হ্যান্ড, হেড, আর হার্ট। স্যারের বইটায় ডায়াগ্রামে এইটা পাবেন। ডায়াগ্রামে হ্যান্ড আমাদের যে ডেলোর্স কমিশন থেকে আপনাকে মিক্সড হতে, ডেলোর্স কমিশন, এটা স্যারের বইতে ডায়াগ্রাম আছে, দেখবেন। ডেলোর্স কমিশনে কটা আছে? কটা স্তর?
চারটা স্যার, চারটে স্তর। কি কি? লার্নিং টু ডু, লার্নিং টু নো, লার্নিং টু বার্টেন, লার্নিং টু লিভ টুগেদার। লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার আর লার্নিং টু বি। বি। এবার আমাকে বলুন যে হ্যান্ড, হেড এন্ড হার্ট। হ্যান্ড, হেড এন্ড হার্ট, ঠিক আছে? হ্যান্ডটা কার সঙ্গে যায়? কোন ডোমেনের সাথে? লার্নিং টু নো, ডু, লেফট টুগেদার, বি। হ্যান্ডটা ডু। আর হেডটা লার্নিং টু নো, হার্টটা লিভ টুগেদার, লার্নিং টু লিভ টুগেদার। আর লার্নিং টু বি, লার্নিং টু বি এর সঙ্গে কি যাবে? সবগুলো স্যার দেখবেন আছে সামেশন অফ 3h বলা হয়, সামেশন অফ 3h, ঠিক আছে? স্যার তাহলে 7R কিসের সঙ্গে যাচ্ছে? 7R কি কি হয় বলুন? 7R তো বলুন। ব্যাপক অর্থে শিক্ষায় 7R আছে। মানে কে বলেন, কোথার সঙ্গে যুক্ত, একটু একটু বললে ভালো হয়। 7R এর ফুল ফর্ম কে বলতে পারবেন? স্যার আমি বলছি, একটু যদি এটা হয় কিনা আমি জানি না। রিড, রিসাইটেশন, রিভিউ, রিসাইটিং, এরকম কিছু ব্যাপার আছে কি? না স্যার, ওই রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক তিনটে আছে, তারপরে বুঝতে পারলেন? আগে বলুন। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক কি আর এটা জানি। আর 7R ক্লিয়ার তো? আপনাদের আমি পড়িয়ে পাগল করে দিয়েছি ক্লিয়ারকে নিয়ে। ক্লিয়ারলি তার কিছু বলছেন? হ্যাঁ স্যার, 7R বলবো। হ্যাঁ বলুন। রিডিং, রাইটিং, রিক্রিয়েশন, রাইটস, রেসপন্সিবিলিটি, রিলেশনশিপ অ্যান্ড সিটিজেনশিপ ট্রেনিং। এটা পড়েছিলাম স্যার। কোথায় পড়েছিলেন? কোনো একটা বইতে, জানা নেই, অনেকদিন আগে। আর কিছু কেউ বলবেন? তাহলে আমি শুরু করি। আর কিছু বলবেন কেউ? হ্যাঁ বলুন। স্যার বাংলায় বলবো? হ্যাঁ বলুন। পঠন, লিখন, গণিত, মনোরঞ্জন, অধিকার, দায়িত্ববোধ এবং সম্পর্ক। স্যার আমি বলবো? হ্যাঁ বলুন। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, রিক্রিয়েশন, রাইটস, রেসপন্সিবিলিটি, রিলেশনশিপ, সিটিজেনশিপ ট্রেনিং। সিটিজেনশিপ? হ্যাঁ, মানে নাগরিকতার প্রশিক্ষণ দান। এটা কোনো বইতে পড়েছেন না? স্যার নিমাই চাঁদ ঘোড়াই ব্যাপক অর্থে শিক্ষায় 7R বলে ডিটেলে উল্লেখ আছে। হ্যাঁ, উনি যে এটা উল্লেখ করেছেন কারোর মতে কি? না স্যার, কারোর মতে নয়। মানে সংকীর্ণ অর্থে 3R উল্লেখ আছে, ব্যাপক অর্থে 7R উল্লেখ আছে। 7R কি কি সেইটা ডিটেলে উল্লেখ করেছে। আমি যেটা বলতে চাইছি, উনি যদি ওনার কনসেপ্ট দিতে চান তাহলে ঠিক আছে। আর যারা বললেন তারা কি কারোর মতে বললেন নাকি কোথাও দেখেছেন এরকম, সেটা বলতে চাইছি আমি। শ্যামলী যিনি বললেন, স্যার নরমালি বলা আছে, কারোর মতে বলা নেই। আচ্ছা, ওই নিমাই স্যারের বই, তাই তো? দেবাশিস পালের বইতেও আছে স্যার সেম জিনিস। দেবাশিস পাল কি কি বলছেন আপনার? রিডিং, আচ্ছা রিডিং,
রাইটিং আর অ্যারিথমেটিক আর কি বললেন বলুন? স্যার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই নিমাই চাঁদ ঘোড়ার বইতে এই 7 আর ছোট্ট করে নিচে এস দেওয়া আছে, 7 আর এস দেওয়া আর এস দেওয়া আছে, এটা কি তাহলে এরই উত্তর হবে নাকি আলাদা? 7 আর এস ওই নিয়ে সমস্যা নেই, ওগুলোই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার দেওয়া আছে এই রিডিং রাইটিং অ্যারিথমেটিক, তার সঙ্গে দেওয়া আছে 4 নম্বরে রিক্রিয়েশন মানে আমোদ প্রমোদ, তারপরে দেওয়া আছে রাইটস অধিকার, তারপরে দেওয়া আছে রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ, তারপরে দেওয়া আছে রিলেশনশিপ সম্পর্ক। হতে পারে ওনাদের দিয়েছেন, ওনারা কোনো কিছু ভেবে দিয়েছেন, আমি ওনাদের মানে আমি কম্পেয়ার করছি না। বাট যখন এস কথাটা আসবে না, যখন এস কথাটা আসবে ঠিক আছে, তখন কিন্তু মানে প্রত্যেকটা টার্মের শেষে বা কোথাও একটা এস টার্মটা যুক্ত থাকবে, ঠিক আছে? যেমন ক্যারল রিড বলে একজন ছিলেন, সাইকোলজিস্ট বলা হয়, উনি আপনার আর্লি যে এডুকেশন গুলো হয়, আর্লি চাইল্ডহুড এডুকেশন বলতে, বুঝতে পারছেন, ইসিসি বলা হয় যেগুলোকে, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন। তো ওইখানে তিনি 7 আর এর কনসেপ্ট দিয়েছিলেন। কে দিয়েছিলেন? নাম কি বললাম? ক্যারল রিড, ঠিক আছে? যেখানে তিনি 7 আর এস এর কথা বলছেন। আর এস এক হচ্ছে প্রত্যেকটা চাইল্ডদের যে আর্লি চাইল্ডহুড এডুকেশনের ক্ষেত্রে তাকে রিলেশনশিপ দেখানো হবে, প্রত্যেকটা এস আছে রিলেশনশিপস, তাকে রিপিটেশনলি পড়াতে হবে, তাকে রুটিন অনুযায়ী পড়াতে হবে, তাকে রেসপেক্ট ভাব শেখাতে হবে, তাকে রেসপন্সিবিলিটি শেখাতে হবে, তাকে রুলস শেখাতে হবে এবং সবচেয়ে তাকে রিওয়ার্ডস দিতে হবে। এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের ক্ষেত্রে একটা রিসার্চ থেকে উঠে আসা কনসেপ্ট। স্পেশালি ক্যারল রিড উনি ওনার একটা রিসার্চ কনসেপ্ট থেকে এটা উঠে আসে। বাট আপনারা যে বইটাকে বলছেন ওইটা যদি মানে বলে থাকেন ওনারা, বাট আমার মনে হয় কোনো অথেন্টিসিটি দিলে ভালো হয় যে কোথা থেকে আসে আর কি। সেটা আরেকবার বলবেন? আচ্ছা, ওনারা যেটা বলছেন সেটাও মাথায় রাখবেন, যেহেতু বইগুলোতে দেওয়া আছে, কারণ কোশ্চেন যদি বাংলা বই থেকে ধরে নেয় তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টে বলে দিন, রিডিং রাইটিং অ্যারিথমেটিক আর 4টে বলে দিন। রিক্রিয়েশন, রাইট, রেসপন্সিবিলিটি এন্ড রিলেশনশিপ। এটা আপনারা মাথায় রাখবেন। বাট কোনো কারোর মতে যদি বলেন ক্যারল রিড আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনের ক্ষেত্রে ইসিসি যে কনসেপ্ট আছে সেখানে প্রত্যেকটা চাইল্ডকে শেখানোর ক্ষেত্রে 7 আর বলতে তিনি কি বুঝিয়েছিলেন, সেখানে তখন আপনাকে মাথায় রাখতে হবে রিলেশনশিপকে বজায় রেখেছিলেন, তারপরে রিপিটেশনকে বজায় রেখেছিলেন, রুটিনের কথা বলেছিলেন, প্রত্যেকটা চাইল্ড রুটিন অনুযায়ী পড়বে, রেসপেক্ট ভাব থাকবে তার মধ্যে, রেসপন্সিবিলিটি ভাব থাকবে তার মধ্যে, সে রুলস শিখবে, তাকে রুলস ভালো কিছু শিখলে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আছে, এগুলো বেশি এগুলো এত ডিপ যাবে না। সিমলা শিক্ষা সম্মেলন কবে? বলুন। সিমলা শিক্ষা সম্মেলন কবে? 1901। 1901। মেকলের সভাপতি কে ছিলেন? সভাপতি হন মেকলে? আচ্ছা, কত সালে মেকলে সভাপতি হন? 1834। এগুলো একটু মাথায় রাখবেন না, এগুলো পড়বে না। আচ্ছা, পড়েছেন, অনেক আপনাদের ক্লিয়ারিটি হয়ে এসছে দেখতে পাচ্ছি। A single shelf of good European library is worth the whole native literature of India and Arabia. উক্তিটি কার? মেকলে। খুব সহজ একটা উঠে আমরা একটু আগে ডিসকাশন করতে করতে এনার ভদ্রলোকের কনসেপ্ট পড়েছি, তাই না? কে? মেকলে সাহেব। Whatever where its value in 1854, it would be ridiculous to describe the dispatch as educational character in 1941. উক্তিটি কার?
আর ম্যাগনা কার্টা অফ এডুকেশন কাকে বলা হয়? ম্যাগনা কার্টা উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ। The end of all education should... হ্যালো স্যার, হ্যাঁ বলুন। এই আগেরটা পরাণ জপে এইটা এই উক্তিটা একটু বাংলায় একটু বলে দেবেন? বলছে হোয়াট এভার ওয়ার ইটস ভ্যালু ইন 1854 it would be ridiculous to describe the dispatch as educational character in 1941. খুব সুন্দর একটা বক্তব্য। বলছে হোয়াট এভার ওয়ার ইটস ভ্যালু ইন 1854 1854 এর যা ভ্যালু থাকুক না কেন, আমরা জানি তো যে 1854 ভ্যালুটা কি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বেশি ছিল। বেশি ছিল। মেকলে মিনিটের থেকে তো ভালো ছিল। বুঝতে পারলো না বলো। স্যার ভালো ছিল তো, মেকলে মিনিট যা করেছিল তার চেয়ে তো উডের ডিসপ্যাচ 1854 ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে লাইনটাই বলছি আমার ঠিক হচ্ছে। বাকি সবাই মিউট করুন, তাহলে স্যারের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। না এখনো ঠিক হয়নি। আমার কথা ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার আছে। বলছে হোয়াট এভার ইটস ভ্যালু ইন 1854 1854 এর ভ্যালু রেঞ্জটা এখানে বলছে যাই থাকুক না কেন, হোয়াট এভার ওয়ার ইটস ভ্যালু, মানে আমরা জানি খুব ভালোই ভ্যালু হচ্ছে ভ্যালুয়েবল একটা ডিসপ্যাচ, তাই না? 1854। তারপর লাইনটা বলছে ইট উড বি রিডিকিউলাস। রিডিকিউলাস মানে কি? ভালো না খারাপ? রিডিকিউলাস মানে ব্যঙ্গাত্মক না ভালো কথা? ব্যঙ্গাত্মক। বলছে ইট উড বি রিডিকিউলাস, এটা খুব একটা ব্যঙ্গাত্মক ভাব হবে, খুব একটা রিডিকিউলাস মানে ব্যঙ্গাত্মক, বা বলতে পারেন যে একটা ছোট্ট হাসি আর কি টাইপের, মানে হাস্যকর। হ্যাঁ, ভালো বাংলা হচ্ছে হাস্যকর। ইট উড বি রিডিকিউলাস, এটা হাস্যকর ব্যাপার হবে টু ডিসক্রাইব দ্য ডিসপ্যাচ এন্ড এডুকেশনাল ক্যারেক্টার ইন, যে 1941 সালটাকে যদি আমরা একটা শিক্ষামূলক চরিত্র বা ক্যারেক্টার হিসেবে বর্ণনা করি তাহলে এটা হাস্যকর হবে। কি বললাম বুঝতে পারলেন? এইরকম একটা উক্তি করছে 1944 এইটাকে যদি আমরা এডুকেশনাল ক্যারেক্টার হিসেবে সবার সামনে নিয়ে আসি তাহলে এটা একটা হাস্যকর হবে। তার আগে এরকম একটা টার্ম তিনি উল্লেখ করছেন, মানে একটা ক্রিটিসাইজ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। বললাম ওখানে উক্তিতে 41 দেওয়া আছে। হ্যাঁ আমি 41ই বললাম, 1941। আচ্ছা, the end of all education should surely be service. The end of all education should surely be service. এরকম উক্তি পাবেন না আপনি। গান্ধীজি, তাই তো? তার জন্য তিনি এই ওয়ার্তা স্কিম এইসব পরিকল্পনা শুরু করেছিলেন। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠিত হয় কবে? অ্যাংলো হিন্দু স্কুল 1822। এটা একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, 1822। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কি? স্কুল বুক সোসাইটি এগুলো ডাইরেক্টলি কোশ্চেন, ডেভিড হিয়ারের কোশ্চেন, মানে প্রতিষ্ঠা এক্ষুনি পড়লাম। কার এটা? গান্ধীজি। বেতুন, হ্যাঁ ভালো কোশ্চেন। বেতুন কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1849। এই সালগুলো কিন্তু সবাই একটু ছোটস্থ করে যাবে না, পুরো মুখস্থ করে যেন জলবাদ হয়ে যায় সালগুলো। কথোপকথন
1801। কত 1801। 1801। বেশ, থ্যাংক ইউ সবাইকে।